ওকে, আবারও স্বাগতম সবাইকে। আমাদের আজকে ৬ নম্বর দিন। আমরা গেম ডেভেলপমেন্ট ওয়ার্কশপে কিছু দূর আগিয়েছি, কেউ কেউ একটা দুইটা গেমও বানিয়ে ফেলেছি। আমি আর কথা না বাড়িয়ে শান্তর কাছে চলে যাচ্ছি। শান্ত। আচ্ছা, রেকর্ডিং কি অন হয়েছে? মানে আমি কি হ্যাঁ, বুঝতে রেকর্ডিং পারছি অন না। করেছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না, তাই আর কি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা হচ্ছে আর দেরি না করে আমরা আজকের সেশনটা শুরু করি। অলরেডি 3:15 বেজে গেছে। স্ক্রিনটা আচ্ছা, ভাই আমাকে কো-হোস্ট করে দিন, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিতে পারছিলাম না। স্ক্রিন শেয়ার হচ্ছে না। তুমি তো কোহোস্ট ছিলা এখনই। আচ্ছা, তুমি আরেকবার লগ আউট হয়ে গিয়েছিলে না? আমি তো খুঁজে পাচ্ছি না। আসমা আপু কি আছেন? একটু ওকে কোহোস্ট করে দেবেন? এখন কি করা যাচ্ছে? না, এখনো করা যাচ্ছে না। এখনো যাচ্ছে না, না? ওকে, এবার যাবে। এখনো যাচ্ছে না। তুমি কোহোস্ট এবার। আহ, না, আমার এখানে দেখাচ্ছে না আমি যে কো-হোস্ট। কিন্তু আমার এখানে আপনার ওখানে দেখাচ্ছে। কি পার্টিসিপেন্টে দেখাচ্ছে আমি কো-হোস্ট? হ্যাঁ হ্যাঁ, তোমাকে কোহোস্ট করলো তো এখনই আপু। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে না। আমি এক কাজ করি, আমি লগ আউট করে আবার লগ ইন না করি। না, লগ আউট করিও হোস্ট না। হোস্ট করে দিয়েছি, হয়ে গেছে তো। ট্রাই টু হয়ে গেছে তো। ট্রাই টু শেয়ার স্ক্রিন, লেটস সি। না, আমার এখানে দেখাচ্ছে না, আমি এখনো মেম্বার হিসেবেই দেখাচ্ছে আমাকে, এবং স্ক্রিন শেয়ার করতে গেলে বলছে যে হোস্ট ভিজিবল পার্টিসিপেন্ট, মানে আমি এখনো পার্টিসিপেন্ট হিসেবে আছি আর কি। মেবি আমার এখানে ব্যান্ডউইথের প্রবলেম হতে পারে, আমি লগ আউট করে আবার লগ ইন করি, তাহলে ফিক্স হতে পারে জিনিসটা। আচ্ছা, তুমি দাঁড়াও, আমরা পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারটা চালু করে দিই, লগ আউট আচ্ছা করিও না আচ্ছা, আপু। হ্যাঁ হ্যাঁ। পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারটা চালু করে দেন কেন? ওটা কিভাবে করব? ওই যে যেখানে মেনুটা আছে ওখানে ক্লিক করলে অ্যালাউ পার্টিসিপেন্টস টু শেয়ার স্ক্রিন। দেখি দিলাম, এখন দেখেন তো। না, এখনো হচ্ছে না। আচ্ছা, লগ আউট এবার করো। হচ্ছে, আমি নিজে শেয়ার করতে পারতেছি। আমি পারছি না। ওই আচ্ছা, যে আপু ওর বুঝতে পারছো। ওর ব্যান্ডউইথের প্রবলেম মনে হয়, দিস ইজ দ্য রিজন। ওকে, আচ্ছা, তুমি আমি আসছি, লগ আউট আমি করো, কিছু হ্যাঁ করার হ্যাঁ। নাই। হ্যাঁ, সেটাই সেটাই, লগ আউট করো। আচ্ছা, অনেকেই লিভ নিচ্ছে, আমি বুঝলাম না কেন। ওনাদেরও কি ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে? তাই তো দেখতেছি। একজন তো ওয়েটিং রুমে সে কতক্ষণ ধরে বসেই রয়েছে, এটা তো আসেও না যায়ও না, জয়নিং লেখা, এটা কি প্রবলেম কি? ওনার মনে হয় নেটের প্রবলেম হচ্ছে জয়েন করতে। হুম। শান্ত কি দেখ? না, শান্ত এইমাত্র গেল বলে মনে হলো। আজকে আসলেই ইন্টারনেটের প্রবলেম হচ্ছে দেখতেছি। মনে ভাই, শান্তকে দেখলে আমাকে বলেন। জি। ওকে, শান্ত জয়েন করেছে। আপু ওকে একটু কোহোস্ট করে দেবেন। করে দিয়েছে।
শান্তর এখনো অডিও ভিডিও কানেক্টেড হয়নি। ভাইয়া নেট অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি নেটের। আপনাদের ওখানেও প্রবলেম? জি ভাইয়া, মানে মাঝে মাঝে আপনার কথা আগে আসতেছে, মুখ পরে নড়তেছে। আচ্ছা, আমার এখানে অবশ্য নেটের স্পিড ঠিক দেখাচ্ছে। তো তাহলে তো আজকে ওয়ার্কশপে ভালো সমস্যা সমস্যা হবে। আমার এখানে ক্লিয়ার আছে। আমাদের ইনস্ট্রাক্টর বসেই জয়েন করতে পারতেছে না। শান্ত জয়েন করলো, করে আবার ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, শান্ত জয়েন করতে করতে আপনাদের অন্য কারো কোনো কিছু শেয়ার করা থাকলে করতে পারেন, মানে নীরব বসে না থেকে। হ্যাঁ, আমরা কি 3D মানে গেম বানানো শিখবো এই মডিউলে, নাকি ও মানে 3D 2D এর মধ্যেই থাকবো? ওরা মনে হয় 2D টা শেষ করতে পারলে নিয়াজ শেষের দিকে কিছু 3D দেখানোর প্ল্যান আছে। এটা ওই নির্ভর করতেছে যে ও কতটুকু শেষ করতে পারতেছে 16 দিনের মধ্যে। আচ্ছা, ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া। প্রশ্ন হচ্ছে এই আমাদের 2D গেমস বা 3D গেমস যেখানেই হোক, এখানে যে অ্যাডসেন্স এর কোনো কাজ টাজ দেখানো হবে বা এখানে আর্নিং এর কোনো ওয়ে দেখানো হবে এই মডিউলগুলোতে? অ্যাডমপ অ্যাড করা দেখাবে আপনার গেমটার সাথে। ওই যে ছোট ছোট বিজ্ঞাপন আসে না, ওই হ্যাঁ বিজ্ঞাপন হ্যাঁ। অ্যাড করা দেখাবে। এবং ওই আচ্ছা। বিজ্ঞাপন তা যদি আপনার গেমে থাকে এবং আপনার গেম যদি মানুষ খেলে, তখন থেকে একটু আর্নিং আসবে। হুম হ্যাঁ, হুম। আপনাকে কোটিপতি বানাই দেবে না, লাখপতিও বাড়াবে না, কিন্তু ওই অ্যাডমপটা কানেক্ট করা দেখাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হবে। আর আচ্ছা ভাই একটা প্রশ্ন, তাহলে এই গেম ডেভেলপিং এর মূল আর্নিংটা কোত্থেকে হয় তাহলে? আচ্ছা, একটা গেম আপনি উল্টা সাইড দিয়ে চিন্তা করেন যে আমি একজন গেমের, আমি গেম খেলি, তাহলে আমি গেম ওয়ালাদেরকে কোথায় কোথায় রেভিনিউ দেই। এক হলো যে গেমের মধ্যে অ্যাড হয়। শান্ত জয়েন করছে, শান্ত তুমি কানেক্ট হইলে আমাদেরকে কনফার্ম করিও, আমরা ততক্ষণে এমনি গল্প করতেছি। তো গেমের প্রথমত যারা ছোটখাটো ডেভেলপার, তাদের তো গেমের অ্যাডমপ কানেক্ট করা থাকে গুগলের অ্যাডসেন্স। তো ওই ওই ওখানে যে অ্যাড গুলো শো করে, ওগুলোর শো এর উপরে যে মানুষ ক্লিক করতেছে কিনা, মানুষ কতক্ষণ দেখতেছে, এগুলোর উপরে। যেমন কোন কোন গেমে দেখবেন বলে যে 30 সেকেন্ডের একটা অ্যাড দেখো, তাহলে তোমাকে একটা এক্সট্রা লাইফ দেবো। হ্যাঁ হ্যাঁ। তো ওই যে 30 সেকেন্ডের একটা অ্যাড আপনি দেখলেন, ফলে ও আপনাকে একটা এক্সট্রা লাইফ দিল, ওর মধ্যে কিন্তু ওই অ্যাডটা থেকেও কিছু একটা রেভিনিউ পায়। আরেকটা জিনিস দেখবেন, এখনকার গেমগুলোতে বলে যে 10 লক্ষ কয়েনের একটা সুপ্রিম প্যাক কেনো বা প্রিমিয়াম প্যাক কেনো, বিকাশের মাধ্যমে পেমেন্ট করো, ওই জিনিসগুলো কিন্তু প্রায় দেখায়। হ্যাঁ ওইটা একটা আর্নিং এর সোর্স। জি। আর আরো যেগুলো স্ট্রিমের গেম বা আরো ভালো ভালো গেম, ওগুলো তো আপনি অ্যান্ড্রয়েডেও তো কিনতে পাওয়া যায়, যেমন $1 $2 করে প্রিমিয়াম গেম কেনা যায়। জি, তো আপনি আপনি ওইভাবেও লঞ্চ করতে পারেন। ঠিক আছে। কার যেন আচ্ছা, মাইক্রোফোন অন এখন শোনা যাচ্ছে গেমের আমার যে কথা? কিনে ওখানে কি ওরা কি পার্সেন্টেজ গুগলের সাথে শেয়ার করে? হ্যাঁ, দুঃখিত আমি শুনতে পাইনি, আরেকবার বলবেন? গেম যখন গুগলে দেওয়া থাকে কিছু কিছু গেম যেগুলো আমাদেরকে কিনতে হয় খেলার জন্য, সেগুলো কি পার্সেন্টেজ গুগল নিয়ে নেয় নাকি ওখান হ্যাঁ হ্যাঁ, থেকে মনে করেন যে আমাদেরকে ইয়া দেওয়া হয়, পুরা পেমেন্টটাই দেওয়া হয়? আচ্ছা শান্ত, তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি আরেকবার একটু কথা বলবা? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আমরা। জাস্ট ভাইয়ার উত্তরটা দিয়ে দিই যে হ্যাঁ ভাইয়া, আপনি যখন যে কারো প্ল্যাটফর্মে বেচেন, মনে করেন আপনার দোকানে যদি আমি আমার প্রোডাক্ট বেচি, আপনি পার্সেন্টেজ নেবেন না? তো গুগলের প্ল্যাটফর্মে আপনি একজন গেম ডেভেলপার, গেম বেচেন, সো ওরা পার্সেন্টেজ নেবে না? সো এগুলো সবগুলোর খুব নির্দিষ্ট পলিসি আছে, আপনি একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে ওরা কত পার্সেন্ট নেয়। গুগল করলেই ভাইয়া, পাবেন। মনে ভাইয়া জি ভাইয়া। একজন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছে, উনি জয়েন করতে পারতেছে না, ওইটা যদি একটু দেখতেন। আচ্ছা, ওনাকে একটু কাইন্ডলি কেউ মেসেজ করবেন যে উনি একটু লগ আউট করে লগ ইন করুক। আজকে যেটা দেখছি যে খুবই খারাপ অবস্থা, তো আজকে আমরা ভিডিওটাও দ্রুত দিয়ে দেবো। লগ আউট করে তারপর হচ্ছে ওনাকে জয়েন বলেন যে আপনি, শান্ত যেটা করলো যে লগ আউট করে আবার লগ ইন করলো,
অথবা পিসি রিস্টার্ট দিয়ে আবার চালু করলো। ওকে, আমরা মনে হয় আর কথা না বাড়াই, ভাইয়া ওনাকে একটু কাইন্ডলি আপনি অ্যাসিস্ট করেন, যেন উনি লগ আউট করে লগ ইন করে। আর শান্ত মনে হয় শুরু করে দাও। আচ্ছা, তাহলে সবকিছু যদি শান্ত কি ঠিকঠাক আসছে? থাকে। শান্ত তো আসে নাই। হ্যাঁ, আসছে আসছে আপু। তো আপু। আসমা আপু, কই? আজকের ভিডিওটা একটু শান্তকে আমাদেরকে তাড়াতাড়ি দিতে হবে, যেহেতু সবারই নেটের তা প্রবলেম। দিলাম, শান্তকে তো দেখছি না। শান্তকে একটু কথা বলতে বলেন তো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আমি ওকে যে কোহোস্ট করব পারছি না তো, ওকে তো দেখছি না। ওই যে দেখেন লেখা আছে MI শান্ত। নাই, আমি পারছি, এই তো বলতেছি যে আমি এতক্ষণ ধরে কাল লিখেই যাচ্ছি, একটু পর পরই শান্তকে পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আমি আপনাকে হোস্ট করে দিয়ে আমি আবার বের হচ্ছি। মনিম ভাই, হায় হায় আপনি ওকে দাঁড়ান, কোহোস্ট করে আপনি দিতে আপনি পারবেন? হ্যাঁ আপনি পার্টিসিপেন্ট ক্যান শেয়ার স্ক্রিন ওইটা চালু করে দেন। হ্যাঁ, ওটা চালু করাই আছে। হ্যাঁ, আমি শেয়ার করতে পারছি এখন, এই যে আমি হ্যাঁ হ্যাঁ, শেয়ার তুমি শেয়ার করলাম। করো, পোস্ট দিতে হবে না। ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লোড হচ্ছে। ওকে, আজকে হচ্ছে, আমরা আধা কাজ ঘন্টা পার হচ্ছে। করে ফেলেছি। হ্যাঁ, আমরা একটু আমাদের পড়াশোনার মধ্যে ঢুকি। আচ্ছা, আজকে মনে হয় নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকের ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমরা এক কাজ করি। চিন্তার কিছু নাই, আজকে আমরা একদম শেষ হওয়ার 2-3 ঘন্টার মধ্যেই ভিডিও রেকর্ড আপনাদেরকে পাঠিয়ে দেবো। হুম। আচ্ছা, আপনারা সবাই এক কাজ করেন, আপনারা আপনাদের ইউনিটির প্রজেক্টটা ওপেন করেন। হ্যাঁ, আমিও করছি। আচ্ছা, ইউনিটি ওপেন হতে থাকুক। ততক্ষণ আপনারা বলেন আপনারা কারা কারা ওয়ার্ল্ড বানিয়েছেন। হ্যালো। হ্যাঁ, আপনি হচ্ছে গতকালকের ওইটাই ওপেন করতেছেন ফাইল? হ্যাঁ, গতকালকের প্রজেক্টটা। আচ্ছা, আচ্ছা, আপনাদের মনে হয় একটা ওয়ার্ল্ড বানানোর কথা ছিল বা এমনি প্র্যাকটিস করার কথা ছিল। আপনারা কয়জন করছেন? একটু হ্যান্ড রেজ করেন তো দেখি। আচ্ছা, মোটামুটি 4 জনের মতো দেখা যাচ্ছে। আমরা আপনাদেরটা দেখব। আমরা শেষের দিকে আপনাদের থেকে ওয়ার্ল্ডটা দেখব। আমরা সবাই দেখবো একসাথে। আমি হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি। আজকে অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গেছে। সো আমরা কালকে যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা একটা টাইল বানাচ্ছিলাম, তাই না? টাইল প্যালেট বানাচ্ছিলাম। টাইল প্যালেট বানিয়েছি, আমরা টাইল ম্যাপ বানিয়েছি। এই যে গ্রিডের মধ্যে ওয়ার্ল্ড নামে ছিল আমাদের টাইল ম্যাপ। আর আমরা এই যে ব্রাশ সিলেক্ট করে টাইল সেট থেকে যে কোনো টাইল সিলেক্ট করে এরকম আঁকাআঁকি করতে পারতাম, তাই তো? এতটুকু ছিল আমাদের গতকালকের ওয়ার্কশপ আর কি। গতকালকে এ পর্যন্তই আমরা দেখেছিলাম। আজকে যেটা করব, আজকে আমরা ছোট করে একটা ওয়ার্ল্ড বানানো দেখব, কিভাবে একটা ওয়ার্ল্ড বানাতে হয়, এবং এই ওয়ার্ল্ডের মধ্যে কিছু ফিজিক্স ইমপ্লিমেন্ট করব, আর হচ্ছে একটা প্লেয়ার বানাবো, প্লেয়ারটাকে কন্ট্রোল করব। ঠিক আছে? তো আজকে অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে হবে। আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। আপনারাও আমার সাথে সাথেই যাবেন অবভিয়াসলি। আপনারা অলরেডি হয়তো বাসায় প্র্যাকটিস করেছেন কিভাবে ওয়ার্ল্ড বানাতে হয়। তারপরে আমি যদি আরেকবারে আপনাদেরকে একটা ডেমো ওয়ার্ল্ড দেখাই, তাহলে এরকম যে আপনি যে এটা হচ্ছে আপনার ক্যামেরা। এটা হচ্ছে আপনার ক্যামেরা। এই যে বাউন্ডিং বক্সটা আপনার ক্যামেরা। আপনি যদি গেম সিনে যান দেখবেন এই যে এটা দেখা যাচ্ছে। আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে গেম সিনে গিয়ে এই যে ফ্রি অ্যাসপেক্ট লেখা থাকবে, এই ফ্রি অ্যাসপেক্টটাকে 16:9 করে দেন। ওকে, এটা করার আগে আপনারা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি একটু ফাইলে যান। ফাইলে গিয়ে বিল্ড সেটিংসে যান। বিল্ড সেটিংসে গিয়ে আপনার এই যে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটা সিলেক্ট করে এটাকে সুইচ করে দেন। অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, তারপর যে সুইচ প্ল্যাটফর্মে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই যে বিলটা আছে এটা কারেন্টলি স্ট্যান্ড অ্যালোনের জন্য করা। আপনি এটা অ্যান্ড্রয়েডে সুইচ করে দিচ্ছেন। ওকে, যে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে সুইচ প্ল্যাটফর্ম। ভাইয়া ভাই
হ্যাঁ বলেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর হচ্ছে ওই সুইচ প্ল্যাটফর্মটা হয় না, আর কি হচ্ছে করা থাকে, ক্লিক করা যায় না আর কি। আসে না তাই তো? না না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আপনারা করেন নাই অ্যান্ড্রয়েড এসডিকে এর যেই ফাইলটা ছিল ওটা ইনস্টল করেন নাই? যেই ফাইলগুলো হচ্ছে দেওয়া হয়েছে সবগুলোই তো হচ্ছে ইনস্টল করা আছে, যখন যেটা হচ্ছে মডিউল 1 এ ইউনিটি ইনস্টল হ্যাঁ, দেওয়ার যখন সময় আপনাদেরকে যখন যে যেটা দিচ্ছে তখন তো ওইটা সাথে সাথে করছি। তাহলে তো আসার কথা। আপনি একটু চেক করেন তো, আপনি আরেক কাজ করেন, আবার নতুন করে অ্যান্ড্রয়েডের যে ফাইলটা ছিল ওইটা আবার ইনস্টল করেন। আচ্ছা ভাই, এখানে যাদের একটা যাদের অপশন আছে হচ্ছে না অবশ্য, তারা ওপেন ডাউনলোড পেজ, ওখান থেকে ডাউনলোড করতেছি। আপনার কি আগে থেকে ডাউনলোড করা ছিল? হ্যাঁ ছিল, তা হচ্ছে এখানে তাহলে অপশন ওটা আসছে। ইনস্টল করেন। আচ্ছা ঠিক আছে, ওটা করতেছি ভাই। এখান থেকে আবার ডাউনলোড হবে, তারপর আবার ইনস্টল হবে, অনেক টাইম লাগবে। আচ্ছা ভাইয়া, অ্যান্ড্রয়েড এসডিকে যে ফোল্ডারটা দেওয়া ছিল ওখানে দুইটা এমুলেটরের exe ফাইল ছিল, ওই দুইটাই কি ইনস্টল করতে হবে? অ্যান্ড্রয়েড এসডিকে এর ফাইল, আচ্ছা ফোল্ডার ছিল একটা অ্যান্ড্রয়েড এসডিকে লেখা, ওই যে প্রথম দিন যে নিয়ে আসলে আমাদেরকে 4-5টা জিনিস দিল একসাথে। আচ্ছা আমার ওই ফোল্ডারটা নাই। হ্যাঁ আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখেন তাহলে আমি বলতে পারবো। সবারই মনে হয় প্রবলেম হচ্ছে একটু। আমি স্টপ শেয়ার দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, এটা না ইউনিটির প্যাকেজ ছিল না, ইউনিটি এডিটর, তারপর লিনাক্স সাপোর্ট, ওই ফাইলগুলোতে। ইউনিটের প্যাকেজ ছিল, মনে করতে পারতেছি না ভাইয়া, কাইন্ডলি যদি একটু আমার সমস্যা হচ্ছে আমার নিজের কাছে ফোল্ডারটা নাই, যার কারণে ঠিক মতো বলতে পারছি না কোথায় কি আছে। আপনারা করেন, ইউনিটির যেই ফাইলটা ছিল, ইউনিটি ইনস্টলেশন যে ফাইলটা ছিল ওইটা কোথায়, ওইখানে জানতো। ইউনিটির ইনস্টলেশন, আচ্ছা একটু দেখতেছি। ইউনিটের এডিটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন অ্যান্ড্রয়েড সাপোর্ট নামে কিছু একটা আছে। আচ্ছা না, এটা না, আপনি ইউনিটি ইনস্টল দিছিলেন কোথা থেকে? ইউনিটি তো আমি একটা ফাইল নামাইছিলাম, ওই যে হ্যাঁ ওই ফাইলটা কোথায়? এলটিএস সাপোর্টের যে ফাইলটা, এটা তো আর সফটওয়্যারের মধ্যে একটা ফাইলই আছে। আচ্ছা এই যে আমি জাস্ট এইটা নামাইছিলাম, ডাউনলোড অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, ডাউনলোড অ্যাসিস্ট্যান্ট ওপেন করেন। এটা আবার রান করবো ভাইয়া? হ্যাঁ এটা আবার রান করেন। ইউনিটি অলরেডি ইনস্টলড আছে, সমস্যা হবে না? এটা তো ইউনিটি না, এটা ওপেন করলে দেখবেন অ্যান্ড্রয়েড এর কিছু একটা আসতেছে, শুধু ওইটা চেক মার্ক করে। আমি ডাবল ক্লিক করলাম, রান দিব। হ্যাঁ আচ্ছা, এখান থেকে ওই যে অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্টটা আর বাকিগুলো সব আনচেক করে দেন। বাকিগুলো আনচেক করে দেন। হ্যাঁ জি জি, থ্যাংক ইউ ভাইয়া। এভাবে হচ্ছে আপনারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, আপনাদের এটা ইনস্টল করার এখন দরকার নাই, আজকে সেশনটা শেষ করি আমরা, তারপর হচ্ছে আপনারা এটা ইনস্টল করেন। আজকে আমরা এমনি করি। বা যাদের হয়ে গেছে তারা তো সুইচ করে ফেলেন, আর যাদের হয়নি তারা আগামীকাল করেন, আমরা শেষের দিকে আবার দেখায় দেব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আপনারা কাজ করেন, যারা যারা অ্যান্ড্রয়েডে বিল্ড সুইচ করতে পারছেন তারা তো ভালো কাজ করছেন, যারা পারেন নাই তাদের কিছু করার দরকার নেই, তারা আপাতত এটা ক্লোজ করে দেন। আপনারা যেটা করবেন, এই যে গেম সিনটা আছে না, গেম সিনে যে ফ্রি অ্যাসপেক্ট লেখা থাকবে, ফ্রি অ্যাসপেক্টে সিলেক্ট করে
এই যে 16:9 ল্যান্ডস্কেপ মোড যেটা, এটা সিলেক্ট করেন, তাহলে দেখবেন আপনার ক্যামেরাটি এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আমাদের সিনে ফিরে যাই। সিনে গিয়ে আপনি যেটা দেখবেন, এই যে এটা হচ্ছে আপনার ক্যামেরা, এটার ভিতরে আমরা যাই কিছুই আঁকাআঁকি করব সেগুলো আমরা গেম সিনে দেখতে পারবো, তাই না? তো আমরা এক কাজ করি, আমরা আচ্ছা কেউ একজন মনে হয় হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। না ভাইয়া ভুলে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা এই ক্যামেরার মধ্যে যেগুলো আঁকাআঁকি করব সেগুলো আপনি গেম ট্যাবে দেখতে পারবেন, তাই তো? এগুলো আমরা আগে থেকে জানি। তো আমরা একটা কাজ করব, আমরা একটু লম্বা দেখে একটা ইয়ে বানাবো, গেম সিন বানাবো। তো আমরা ঝটপট একটা গেম সিন বানিয়ে ফেলি, যেমন এটাকে ধরি আমরা আমাদের ওয়াল, সরি ফ্লোর, ওকে, এটা আমাদের ফ্লোর, এটা হচ্ছে আমাদের ওয়াল, কাইন্ড অফ ওয়াল, এটা হচ্ছে আমাদের ওয়ালের পিছনের মাটি, আর এটা হচ্ছে আমাদের ওয়ালের নিচের মাটি। আপাতত এতটুকুই থাকুক। আমরা যদি গেম সিনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, তাই না? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার উপরে আরেকটা প্ল্যাটফর্ম বানাই, ঠিক এখানে একটা বানাই। আপাতত আর লাগবে না। ওকে, সো ফার সো গুড। আমরা একটা ওয়ার্ল্ড ছোটখাটো বানায় ফেলছি। এখন আমাদের যেটা করা লাগবে, এই ওয়ার্ল্ডের মধ্যে আমাদেরকে প্লেয়ারকে আনতে হবে, তাই না? সো প্লেয়ারে যাওয়ার আগে আপনাদেরকে একটু ছোট্ট একটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে স্প্রাইট শিট। তো আপনি এক কাজ করেন, এই যে অ্যাসেট ফোল্ডারে যান, অ্যাসেট ফোল্ডারে গিয়ে স্প্রাইটস নামক যে ফোল্ডারটা আছে এখানে যাবেন। এখানে গেলে প্লেয়ার নামে একটা ফোল্ডার আছে দেখবেন, ওকে। প্লেয়ারে সিলেক্ট করবেন, প্লেয়ারে সিলেক্ট করলে দেখবেন প্লেয়ার নামে একটা স্প্রাইট আছে আপনার, ওকে। এই স্প্রাইটটাকে ডাবল ক্লিক করলে আপনার এই স্প্রাইটটা কোনো একটা ফটো ভিউয়ারের মধ্যে ওপেন হবে। হ্যাঁ, আর আপনি যদি ছবিটা দেখেন, টোটালি স্প্রাইটটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে বেশ অনেকগুলা হচ্ছে ছোট ছোট প্লেয়ারের ইয়ে দেওয়া, ছবি দেয়া, তাই তো? আপনি যদি জুম করেন, দেখতে অতটা ভালো দেখাচ্ছে না, আই মিন রেজুলেশন খারাপ দেখাচ্ছে, বাট আপনি যদি খেয়াল করে দেখেন এইখানে, এই যে এই জায়গাটাতে, এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটা কিনা মনে হচ্ছে প্লেয়ার সামনের দিকে স্টেপ নিবে। এই ছবিটা হচ্ছে প্লেয়ার সামনের দিকে অলরেডি একটা স্টেপ নিচ্ছে, পা সামনের দিকে বাড়ায় দিচ্ছে, এখনো মাটিতে পড়ে নাই। এইটা হচ্ছে অলরেডি সামনের পা মাটিতে পড়ে গেছে এবং পিছনের পা উঠা শুরু করছে উপরের দিকে। এটা আবার উপরে উঠলো, এরপর আবার এ করলো। আমরা যদি এই যে কয়েকটা ইমেজ এখান থেকে শুরু করে, এই যে এই ইমেজটা থেকে শুরু করে এই ইমেজটা পর্যন্ত সিকোয়েন্সিয়ালি রান করি, তাহলে মনে হবে না যে এই ক্যারেক্টারটা দৌড়াচ্ছে বা হাঁটাহাঁটি করছে, মনে হবে না যে তাদের পা গুলা মুভ করছে। আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি এই যে প্লেয়ারটাতে যান, প্লেয়ারটাতে এক্সপ্যান্ড করেন এন্ড এই স্প্রাইটটা সিলেক্ট করেন এবং এইখানে ইন্সপেক্টরে চেক করেন, এই জায়গাটাতে খেয়াল করবেন, এই যে আমার মাউসটা এখন যেখানে আছে, দেখবেন প্লেয়ারটা মুভ হচ্ছে। হ্যাঁ, আমি এই যে এই স্প্রাইটটা সিলেক্ট করলাম, এরপরে এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব, তারপর এটা সিলেক্ট করব। শুরু থেকে শুরু করে এই 5টা স্প্রাইট আমি পরপর সিলেক্ট করব। এন্ড আপনারা এই যে ইন্সপেক্টরের এই জায়গাটাতে তাকাবেন, দেখবেন আমার প্লেয়ারটা মনে হচ্ছে যে হাঁটা চলা করছে, ওকে। এই যে জানি না দেখা যাচ্ছে কিনা, বাট মনে হচ্ছে যে প্লেয়ারের পা চলতেছে, ওকে। এই যে জিনিসটা, এটার সাহায্যে আমরা হচ্ছে অ্যানিমেশন করে থাকি। অ্যানিমেশন আমরা আজকে দেখবো না, অ্যানিমেশন আমরা কালকে দেখবো। বাট এই যে শীটটা আপনি দেখেন, একটা শীটের মধ্যে সবগুলা ক্যারেক্টারকে এমন ভাবে রাখা হয়েছে যাতে আমি ক্যারেক্টার গুলাকে যদি একটার পর একটা রান করি মনে হবে একটা অ্যানিমেশন প্লে হচ্ছে, তাই না? এই যে শীটটা, এই যে স্প্রাইটটা, এই স্প্রাইটটাকে বলা হয় আপনার স্প্রাইট শীট, ওকে। আমি যদি আরেকটু ভালো মতো দেখাই, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্প্রাইট শীট লিখে, এটা লোড হচ্ছে। গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্প্রাইট শীট। এরকম অনেকগুলো ইমেজ দেখতে পারবেন। যেমন আমি যদি এই ইমেজটা আপনাদেরকে দেখাই, আজকে নেটের যে অবস্থা,
আচ্ছা এটা লোডিং এ হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখেন এই স্প্রাইট শিটটা যদি দেখেন, এখানে মনে হচ্ছে আমি যদি এই ইমেজ গুলোকে একটার পর একটা রান করি, মনে হবে যে আমার ক্যারেক্টারটা সামনের দিকে দৌড়াচ্ছে, হাঁটা চলা করছে। ঠিক একইভাবে এই স্প্রাইটটা খেয়াল করেন, মনে হচ্ছে দৌড়াবে। ঠিক আছে, আপনি যদি এরকম অনেকগুলো স্প্রাইট আছে, হ্যাঁ এখানে দেখেন মনে হচ্ছে এই যে ফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, এই যে একটা স্প্রাইটের মধ্যে, একটা ইমেজের মধ্যে অনেকগুলা স্প্রাইটকে যখন আমি একসাথে রাখছি সিকোয়েন্সিয়ালি হওয়াটা ম্যান্ডেটরি না, বাট আমি যখন একটা স্প্রাইটের মধ্যে অনেকগুলা স্প্রাইটকে রাখছি, তখন ওই স্প্রাইটটাকে বলা হয় স্প্রাইট শিট। ওকে, এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট ছিল, এটাকে বলা হয় স্প্রাইট শিট। তো আপনি খেয়াল করবেন, যখনই এরকম কোনো পিকচার দেখবেন, একটা স্প্রাইটের মধ্যে অনেকগুলো মাল্টিপল স্প্রাইট আছে, তখন আপনি বুঝবেন এটা একটা স্প্রাইট শিট। ওকে, আপনি এখন যেটা করবেন, প্লেয়ারে যাবেন, প্লেয়ারটা এক্সপেন্ড করে এই যে শুরুর দিকের যেই ইমেজটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে আপনার সিনের মধ্যে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে দেখবেন প্লেয়ারটা চলে আসছে আপনার সিনের মধ্যে। ওকে, সবার এটা করা হয়েছে। আপনি যদি এবার গেম ট্যাবে যান, তাহলে আপনি দেখতে পারবেন আপনার গেমের মধ্যে ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, একটা প্লেয়ার চলে আসছে, এবং উপরের দিকে একটা ছোটখাটো প্ল্যাটফর্ম আছে। ওকে, এখন আমাদের জিনিসটা দেখতে একটু ইনকমপ্লিট লাগছে। লাইক আমাদের ফ্লোর আছে, আমাদের ওয়াল আছে, আমাদের প্লেয়ার আছে, আমাদের প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমাদের একটা জিনিস নাই। সেই জিনিসটা নাই, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমাদেরকে এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আমি একটু ফাস্ট বলতেছি বিকজ আপনারা অলরেডি জিনিসগুলো জানেন, কিভাবে স্প্রাইট টেনে এনে এইভাবে সিনের মধ্যে আনা যায়, কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। ওকে, সো আপনি এখন যেটা করবেন, আপনি স্প্রাইট নামক ফোল্ডারে যাবেন। স্প্রাইট নামক ফোল্ডারে গেলে ব্যাকগ্রাউন্ড নামক একটা ফোল্ডার পাবেন। এখানে গিয়ে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড টেনে আপনার সিনের মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আসে নাই, আমি ভুলভাল জিনিস চাপছি, সরি। এবার দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ধরে এনে এই যে সিন ভিউতে নিয়ে আসবো, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় রাখবেন? ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখবেন এই জায়গাটাতে, এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটার উপরের দিকে। অর্ধেক অংশ প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, অর্ধেক অংশে প্ল্যাটফর্ম ঢেকে আছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এমন একটা পজিশনে আপনি এটা রেখে দেন, অথবা আপনি যেখানে রাখেন না কেন টেনে এনে এই যে এখানে ড্রপ করেন, তাহলে চলে আসবে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এতটুকু কি করা হয়েছে সবার? এই যে ওয়ার্ল্ডটা বানানো, প্লেয়ারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা, তারপর প্ল্যাটফর্ম বানানো, তারপরে যে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে এনে পজিশন করা। যারা যারা করেন তারা কাইন্ডলি এতটুকু করে ফেলেন, তারপর আমরা সামনের দিকে যাব। আর হয়ে গেলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাতে পারেন, বা এমনি অডিও মেসেজেও জানাতে পারেন। ওকে, অনেকেই ডান লিখেছে, অনেকেরই হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, এবার সামনের দিকে যাই। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি গেম ট্যাবে যান, ব্যাপারটা এরকম, তাই না? আপনার প্ল্যাটফর্মের উপরে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড তো সবার পিছনে থাকার কথা, ব্যাকগ্রাউন্ড তো সামনে থাকার কথা না। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্টিং লেয়ারে একটু চেঞ্জ আনতে হবে। এগুলো আপনারা মডিউল 1-এ দেখেছেন, তাই আমি এগুলো ফার্স্ট বলে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমার সবার পিছনে। সো আমরা একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি। এই যে ব্যাকগ্রাউন্ডটাকে হায়ারার্কিতে সিলেক্ট করলাম, তারপর আমরা ইন্সপেক্টরে আসলাম। ইন্সপেক্টরে আসলে এই যে স্প্রাইট রেন্ডারার নামক যে অপশনটা আছে, এখানে আসলে নিচের দিকে দেখবেন অর্ডার ইন লেয়ার নামে একটা অপশন আছে। ওকে, তো এটা আমরা 0-তে রাখি, আমরা এখানে নাড়াচাড়া না করি। ধরে নিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবার পিছনে আছে, যার কারণে এটার লেয়ার হচ্ছে 0। 0 মানে আমরা ধরতেছি যেটা কিনা সবার পিছনে আছে। এখন আমাদের এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা কোথায় থাকবে? এই প্ল্যাটফর্মটা থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে, তাই না? প্ল্যাটফর্মটা থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে। আচ্ছা, প্লেয়ারটা কোথায় থাকবে? প্লেয়ারটা কি প্ল্যাটফর্মের উপরের লেয়ারে থাকবে, নাকি প্লেয়ারটা ব্যাকগ্রাউন্ড এবং প্ল্যাটফর্ম এই দুইটা লেয়ারের মাঝখানে থাকবে? এই যে ডিসিশনগুলো, ছোটখাটো ডিসিশনগুলো, এগুলো আপনি যদি যখন ওয়ার্ল্ড বানাবেন তখনই আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে কোন লেয়ারে রাখতে চান, প্লেয়ারটাকে কোন লেয়ারে রাখতে চান, প্লেয়ারটা কি ব্যাকগ্রাউন্ড এবং টাইল সেটের মাঝখানে লেয়ারে থাকবে, নাকি প্লেয়ারটা থাকবে সবার উপরের লেয়ারে, একদম টাইল সেটের উপরের লেয়ারে। এই জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে।
তো দেখেন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে সবার পিছনের লেয়ারে থাকতে, তো ব্যাকগ্রাউন্ডটাকে 0 রাখলাম। আমরা চাচ্ছি প্ল্যাটফর্মটাকে ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারে রাখতে। তাহলে প্ল্যাটফর্মের যে সর্টিং লেয়ার আছে এটাকে 1 করে দিতে হবে। আর আমরা চাচ্ছি প্লেয়ারটাকে প্ল্যাটফর্মেরও উপরের লেয়ারে রাখতে। তাহলে প্লেয়ারের লেয়ারটা করে দিতে হবে কত? 0 1 2, তাই তো? তাহলে ব্যাকগ্রাউন্ডের লেয়ার 0 থাকলো। আমরা গ্রিডে যাব, কারণ আমাদের যে প্ল্যাটফর্মটা ড্র করা হয়েছে কোথায়? গ্রিডের মধ্যে, তাই তো? এই যে গ্রিড, তারপরে এই যে ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের টাইল ম্যাপ। এইখানে আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো ড্র করছি। আপনি যদি ওয়ার্ল্ডে যান, ইন্সপেক্টরে যান, নিচে দেখবেন টাইল ম্যাপ রেন্ডারার নামে একটা জিনিস আছে। আপনার ব্যাকগ্রাউন্ডে ছিল স্প্রাইট রেন্ডারার, আপনার টাইল ম্যাপে থাকবে টাইল ম্যাপ রেন্ডারার। টাইল ম্যাপ রেন্ডারারে আপনি নিচের দিকে আসলে দেখবেন অর্ডার ইন লেয়ার নামে কিছু একটা আছে। আপনি এটাকে কত করে দিবেন? 1 করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে এই লেয়ারটা, প্ল্যাটফর্মগুলো। এবার আমরা চাচ্ছি প্লেয়ারটাকে প্ল্যাটফর্মের উপরের লেয়ারে রাখতে। তাহলে প্লেয়ারটার লেয়ারটা কত করে দিতে হবে? 2 করে দিতে হবে। তো আমরা প্লেয়ারে যাব, প্লেয়ারে গিয়ে প্লেয়ারের যে অর্ডার ইন লেয়ারটা আছে এটাকে 2 করে দেব। ওকে, এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে নাড়াচাড়া করি, সবসময় আমার ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে? প্লেয়ারের পিছনে আছে, আমার প্ল্যাটফর্মের পিছনে আছে, তাই না? আমাদের যে প্ল্যাটফর্মটা সেটাকে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে দেখবেন এটা আমাদের প্লেয়ারের পিছনে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তাই না? আমরা যদি প্লেয়ারটাকে নাড়াচাড়া করি তাহলে দেখবেন সে ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, সে প্লেয়ারের এই প্ল্যাটফর্মের উপরে আছে। আচ্ছা, আমার মনে হয় কেউ জয়েন করেছে, আমি তাদেরকে একটু ইন করে দিই। না, অলরেডি ইন হয়ে গেছে। এনিওয়ে, এই এতটুকু জিনিস তো বুঝতে পারছেন, তাই না? এগুলো আপনারা আগে থেকে জানেন, সর্টিং লেয়ার কিভাবে কি করতে হয় না করতে হয়। তো আমরা একটা ছোট্ট কাজ করি, প্লেয়ারটা সিলেক্ট করি, প্লেয়ার গেম অবজেক্টটা সিলেক্ট করি এবং এটা নাম চেঞ্জ করে দিই। নাম চেঞ্জ করে প্লেয়ার নাম সেট করে দিই, PLAYER, প্লেয়ার। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা সিলেক্ট করি এবং ওইটার নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। আপনারাও এটা করে ফেলেন। ওকে, তো আমাদের প্ল্যাটফর্ম রেডি, আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি, আমরা একটা প্লেয়ারকে নিয়ে আসছি। এখন আমি যদি প্লে করি তাহলে বলেন তো কি হবে? কেউ একজন বলুন। হ্যালো, এনিওয়ান? আচ্ছা, আমি যদি এটা প্লে করি তাহলে কিছুই হবে না। আমি কিছুই দেখাই তো হবে আপনাকে। না, সবকিছু যেভাবে আছে সেভাবেই থাকবে। কিছুই হবে না, কারণ আমরা এখানে কোনো কিছু অ্যাডই করি নাই, তাই না? আমরা জাস্ট ডিজাইনটা করছি, আর কিছু করি নাই। তো আমাদের অ্যাকচুয়ালি কিছুই হবে না। সো আমরা একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটাকে ফিল আপ করে দেই। হ্যাঁ, আপনি যেটা করবেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই যে এখানে আসবেন, হায়ারার্কির উপরে রেক্ট টুল আছে। হ্যাঁ, রেক্ট টুলটা সিলেক্ট করলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে এরকম 4 কর্নারে 4টা পয়েন্ট চলে আসছে। পয়েন্টগুলো নিয়ে টানাটানি করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানালেন। আপনি যদি গেম ট্যাবে যান তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে এরকম লাগতেছে। কিন্তু এটা কি কোনো এন্ডলেস রানার টাইপের গেম? এটা তো কোনো এন্ডলেস রানার টাইপের গেম না, এটা একটা প্ল্যাটফর্মার গেম, তাই না? প্ল্যাটফর্মার গেমে কি হয়? প্ল্যাটফর্মার গেমে প্লেয়ারটা মুভ করে। আমাদের এন্ডলেস রানার গেমে কি ছিল? সবকিছু একটা জায়গাতে স্টিল ছিল, তাই না? আমাদের ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা মুভ করাচ্ছিল। বাট প্লেয়ার বলি বা অন্যান্য যে জিনিসগুলো বলি সেগুলো কিন্তু একটা জায়গাতেই ছিল, ক্যামেরার মধ্যে ছিল। আমরা কিন্তু ক্যামেরাটাকে কোনো ধরনের মুভমেন্ট করাই নাই, তাই না? বাট 2D প্ল্যাটফর্মারে কি করতে হবে? আমাদের প্লেয়ার মুভ করবে, আমাদের প্লেয়ারের সাথে সাথে ক্যামেরা মুভ করবে, তাই না? আমাদের ক্যামেরাটা কাইন্ড অফ প্লেয়ারকে ফলো করবে, রাইট? সো ক্যামেরাটা অলওয়েজ মুভেবল আমাদের এই গেমস এর ক্ষেত্রে বা 2D প্ল্যাটফর্মার গেমের ক্ষেত্রে, ঠিক আছে? সো ক্যামেরাটা যদি মুভেবল হয়, আমি তো যে কোনো দিকে মুভ করতে পারি, রাইট? আমি এখন মুভ করে 100 মিটার সামনেও যাইতে পারি, 100 মিটার পিছনেও যাইতে পারি, 100 মিটার কর্নার বরাবর ডায়াগোনাল যেতে পারি, আপ লেফট যেদিকে মন চায় সেদিকে যেতে পারি। কিন্তু আমি যদি এখন ধরেন প্লেয়ারটাকে নিয়ে এখানে নিয়ে আসলাম,
আমি মুভ করতে 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 এই জায়গায় চলে আসলাম, এই জায়গায় চলে আসলাম, ঠিক আছে? আমি কিন্তু ক্যামেরার বাইরে চলে আসছি, রাইট? এখন আমি যদি আরো সামনে যাই, কোন একটা জায়গায় যাই যেখানে আমাদের ওয়ার্ল্ডটা ড্র করা হয় নাই বা ব্যাকগ্রাউন্ডটা ড্র করা হয় নাই, তখন এক সময় যে দেখা যাবে কি আমাদের এখানে কিছুই নাই, তাই না? কারণ আমরা কোনো ওয়ার্ল্ড এখানে ডিজাইনই করি নাই। তো আমাদেরকে ওয়ার্ল্ডটা ডিজাইন করতে হবে এন্ড ব্যাকগ্রাউন্ডটাকেও ডিজাইন করতে হবে। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনার তো এরপরেও ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আপনি ব্যাকগ্রাউন্ডে কি করবেন? আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, এটাকে ডুপ্লিকেট করতে পারেন, তাই না? রাইট ক্লিক করে ডুপ্লিকেটে চাপ দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি এটাকে তারপর টেনে এনে এখানে লাগাইতে পারেন। হ্যাঁ, আরেকটা ডুপ্লিকেট করতে পারেন, এটাকে আপনি মন চাইলে উপরে লাগাইতে পারেন, ঠিক আছে? বা আরেকটা ডুপ্লিকেট করতে পারেন, এটাকে মন চাইলে আপনার এখানে লাগাইতে পারেন। আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি একটু খেয়াল করেন, আপনি এখানে করতেছেন কি? আপনি কিন্তু একই ব্যাকগ্রাউন্ডটাই বারবার রিপিট করতেছেন, তাই না? এখানে হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিপিট করতেছেন। এমন যদি হইতো যে এক এক জায়গায় এক এক টাইপের ব্যাকগ্রাউন্ড রাখছেন, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারতেন। কিন্তু আপনি এখানে একই ব্যাকগ্রাউন্ড রিপিট করতেছেন। সো এমন প্রত্যেকটা বারবার আলাদা আলাদা গেম অবজেক্ট বানানোর কিন্তু কোনো দরকারই নাই, তাই না? আমরা এটা ইজিলি করতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা সেটাকে বড় ছোট রিপিটেবল অনেক হরিজন্টালি রিপিট করতে পারি, ভার্টিক্যালি রিপিট করতে পারি, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন দেখবো। এটা করার জন্য আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি এই যে এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ড গুলো নিছেন এগুলো আপনি ডিলিট করে দেন। ব্যাকগ্রাউন্ড 3 ডিলিট করে দিলাম, 2 ডিলিট করে দিলাম, 1 ডিলিট করে দিলাম, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড বাকি থাকলো। আপনি যেটা করবেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। কোথা থেকে সিলেক্ট করবেন? প্রজেক্ট ফোল্ডার থেকে সিলেক্ট করবেন, অ্যাসেট থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কোনটা? আমাদের এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, ওকে? এই ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি সিলেক্ট করবেন, ইন্সপেক্টরে আসবেন, তখন এখানে দেখতে পাবেন এই যে স্প্রাইট মোডের ভিতরে মেশ টাইপ লেখা আছে, ওকে? মেশ টাইপটা হয়তো আপনার এখানে টাইট লেখা থাকবে। আপনি যেটা করবেন, এই টাইটকে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ফুল রেক্ট করে দিবেন, ঠিক আছে? এটাকে ফুল রেক্ট করবেন, করার পরে অ্যাপ্লাই এ ক্লিক করবেন। ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেল? আগে টাইট ছিল, এখন ফুল হ্যাঁ, রেক্ট বুঝতে হয়ে পারছি। গেছে। আরেকবার প্লিজ। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর ইন্সপেক্টরে আসবেন। ইন্সপেক্টরে আসার পর এই যে মেশ টাইপ লেখাটা পাবেন। মেশ টাইপ লেখাটা পেলে এখানে ক্লিক করবেন, দেখবেন দুইটা অপশন পাবেন, একটা টাইট, একটা ফুল রেক্ট। আপনি ফুল রেক্টটা সিলেক্ট করবেন, ওকে? সিলেক্ট করার পরে নিচে আসবেন, নিচে এসে যে অ্যাপ্লাই বাটন পাবেন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট টাইম ক্লিক করেন, দেখেন আপনার মেশ টাইপ ফুল রেক্ট দেখাচ্ছে, ঠিক আছে? আমরা দুইটা ব্যাকগ্রাউন্ডের জন্যই করে ফেললাম, এটাকেও ফুল রেক্ট বানায় ফেললাম, এটাকেও ফুল রেক্ট বানায় ফেললাম, ঠিক আছে? আপনারা এতটুকু করেন, ব্যাকগ্রাউন্ডটাকে ফুল রেক্ট বানান। আচ্ছা, ধরে নিচ্ছি আপনারা ফুল রেক্ট করে ফেলেছেন। এখন দেখেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে আসেন, আপনার হায়ারার্কিতে ক্লিক করলেন, আপনার স্প্রাইট রেন্ডারারে আসলেন, আসার পরে এই যে ড্র মোড নামে একটা অপশন পাবেন। আমি কি টাইপের মোডে ড্র করতে চাচ্ছি? আমি কি সিম্পল মোডে ড্র করব নাকি অন্য কোনো মোডে ড্র করব? এই জিনিসটা আপনাকে বলে দিতে হবে। আপনি যদি ড্র মোডটাকে এক্সপেন্ড করেন, তাহলে দেখবেন এখানে 3 ধরনের অপশন আছে। একটা সিম্পল, একটা স্লাইসড, একটা টাইলড। আগে ছিল সিম্পল, এখন আমরা করে দিব টাইলড, ওকে? আমরা এটাকে টাইলডে ক্লিক করলে দেখবেন এখানে উইথ একটা চলে আসছে, হাইট একটা চলে আসছে, হ্যাঁ? আপনি যদি উইথটাকে বাড়ান, তাহলে আপনি দেখবেন আপনার গেম সিনের মধ্যেও এই ইমেজটার উইথ বাড়ছে, এবং শুধু উইথ যে বাড়ছে তাই না, ব্যাকগ্রাউন্ডটা রিপিটও হচ্ছে, ঠিক আছে? আপনার কষ্টগুলা কিন্তু কমায় দিল ইউনিটি, খেয়াল করে দেখেন। আপনি উইথ বাড়াচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে এবং রিপিটও হচ্ছে। এমন ভাবে রিপিট হচ্ছে যে বোঝা যাচ্ছে না যে কোন জায়গায় ফাঁক ফোকর আছে কিনা, তাই না? সো আপনি উইথ বাড়াচ্ছেন, আপনার উইথের দিকে বেড়ে যাচ্ছে। আপনি হাইট বাড়াবেন, আপনার হাইটও বাড়বে এবং রিপিট হবে। খেয়াল করে দেখেন, হাইটও বাড়ছে এবং রিপিটও হচ্ছে, ঠিক আছে? সো এখন আপনাকে আর টেনশন করতে হবে না যে আমি কয়টা ব্যাকগ্রাউন্ড
অনেকগুলা গেম অবজেক্ট ব্যাকগ্রাউন্ড বানায় বানায় ডুপ্লিকেট করে করে এক এক জায়গায় জোড়া দিয়ে দিয়ে এই কাজগুলো আপনারা করতে হবে না। আপনার যদি রিপিটেবল কোনো ব্যাকগ্রাউন্ড হয়, হ্যাঁ, আপনি যদি এমন একটা গেম বানান যে ব্যাকগ্রাউন্ডটা রিপিটেবল, আপনি জানেন এখানে রিপিট করতে হবে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের স্প্রাইট মোডটাতে গিয়ে আপনি ফুল রেক্ট করে দিতে পারেন। তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের স্প্রাইট রেন্ডারে গেলে ড্র মোডটা সিম্পল থেকে টাইট করে দিবেন। তারপর আপনি উইডথ হাইট নিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এটাকে এভাবেই রাখি। ঠিক আছে, এরকম বড় দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। এবার আমরা জুম করি, জুম করে প্লেয়ারটাকে আগের পজিশনে নিয়ে আসি। এতটুকু পর্যন্ত আপনাদের বুঝতে কারো যদি প্রবলেম থাকে জানাতে পারেন, কারণ এরপরে আমরা কোডিং এ চলে যাব। এখানে ফুল রেট করার মানে কারণটা কি? ফুল রেট করার কারণটা কি আসলে, মানে ফুল রেট কেন করতেছে? আচ্ছা, যখন আপনি আপনার যখন টাইট ছিল, ঠিক আছে, মেশ টাইপটা যখন টাইট ছিল, দ্যাট মিন্স আপনার এই মেশটা একদম কি বলে, মেশটা একদম চাপা চাপা অবস্থা। ঠিক আছে, মেশটা একদম টাইট টাইট অবস্থা। আপনি মেশটাকে বাড়াতেও পারছেন না, কমাতেও পারছেন না। মেশের যে 4টা কর্নার আছে, 4টা কর্নারে সে শক্ত করে ধরে রাখছে, তাকে আপনি স্ট্রেচ করতে পারবেন না, বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না। ওকে, যখন আপনি ফুল রেক্ট করে দিলেন, তখন যেটা হবে, এই ইমেজটা দিয়ে আসলে বোঝানো যাবে না ভালো মতো। আপনি যখন ফুল রেক্ট করবেন তখন যেটা হবে, ব্যাপারটা কাইন্ড অফ অনেকটা এরকম হয়ে যাবে যে আপনার এই পয়েন্ট গুলাতে আর ধরে রাখবেন না সব সময়। এই পয়েন্ট থেকে আপনি আবার ইয়ে করতে পারবেন, রিপিটও করতে পারবেন। হ্যাঁ, বা আমি হয়তো ঠিকমতো বলতেও পারছি না, অনেক আগে করছে ভুলেও গেছে। আপনি একটা কাজ করতে পারেন, এই যে এখানে আসতে পারেন ইন্সপেক্টরে আসলে এই যে এখানে বইয়ের মতো একটা ছবি, এই যে বই না অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেন মার্কের মতো ছবি আছে, তাই না? আপনি এটাতে ক্লিক করতে পারেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। সে আপনাকে ইউনিটির যে ম্যানুয়াল পেজটা আছে সেখানে নিয়ে যাবে। এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের কি কাজ সেগুলো বলা আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি এখানে আসি, টেক্সচার শেপ, অ্যাডভান্স সেটিং, আমাদের তো যেন কি ছিল, স্প্রাইট মোড মেশ টাইপ ছিল, তাই না? এই যে দেখেন, মেশ টাইপটা কি, মেশ টাইপটা ডিফাইন করতেছে যে মেশের টাইপটা কি। ডিফাইন দ্য মেশ টাইপ অফ স্প্রাইট ইউ ওয়ান্ট ইউনিটি টু জেনারেট। হ্যাঁ, ডিফল্ট অপশন হচ্ছে টাইট। দিস প্রপার্টি ইজ নট অ্যাভেলেবল ফর সিঙ্গেল এন্ড মাল্টিপল স্প্রাইট মোড। আপনি যখন টাইট রাখছেন তখন কি হচ্ছে, চুজ দিস ভ্যালু টু জেনারেট আ মেশ বেসড অন পিক্সেল আলফা ভ্যালু। The mesh that Unity generates generally follows the shape of the sprite. আচ্ছা, আরেকটা কাজ হয় অ্যাকচুয়ালি, আপনি যখন টাইট মোডে রাখছেন তখন যেটা হবে, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডে তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেন, এই ব্যাকগ্রাউন্ডের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, এর উপরে একটা ইমেজ দেখা যাচ্ছে এবং পিছনে একটা আলফা চ্যানেল আছে যেটা কিনা পুরোটাই ট্রান্সপারেন্ট। সো এটা এখন টাইট মোডে আছে। ওকে, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আনি তাহলে দেখা যাবে কি, আচ্ছা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে আনি তাহলে শুধুমাত্র এই অংশটুকু দেখা যাবে, যে কাপটা দেখা যাবে, তাই না? পিছনে যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে কোনো কিছু দেখা যাবে না। কিন্তু আমি যখন এটাকে ফুল রেক্ট করব তখন যেটা হবে, সে ট্রান্সপারেন্ট অংশগুলোকে বাদ দিবে না, ট্রান্সপারেন্ট অংশগুলোকে সহ ধরে এই পুরা ইমেজটার যে সাইজ এই পুরাটাকে সে কাউন্ট করবে। যার ফলে হবে কি, আপনি যখন এটাকে ড্র করতে যাবেন আপনার স্প্রাইট রেন্ডারের মধ্যে দিয়ে, আপনি যখন দুইটা স্প্রাইট পরপর ড্র করবেন তখন আপনি ট্রান্সপারেন্ট অংশ সহ পাবেন। ঠিক আছে, যেমন আমি একটু দেখাই, এই যে এন্ড, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি এবং এটার এটা কই, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে হায়ারার্কিতে নিয়ে আসি, হায়ারার্কিতে নেওয়ার পরে এটার সর্টিং লেয়ারটা বাড়ায় দিই, 3 করে দেই। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে। এখন আমি যদি ড্র মোড সিম্পল থেকে টাইট করে দেই তাহলে কিন্তু কিছুই হবে না, তাই না? খেয়াল করে দেখেন,
ঠিকঠাক মতো কিন্তু সে জেনারেট করবে না। এটা যদি ঠিকঠাক জেনারেট করতে চান আপনাকে যেটা করতে হবে এই এন্ডটাকে টাইটে গিয়ে ফুল রেট করে দিতে হবে। ফুল রেট করলে দেখবেন আপনাকে আর এই ইরর গুলা দেখাচ্ছে না, তখন আপনি সুন্দর মতো হাইট উইড ইয়ে করতে পারবেন। আচ্ছা, এই ইমেজটা তো আসলে বোঝা যাচ্ছে না ঠিক মতো। আপনি ডকুমেন্টেশনটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে ফুল রেক্ট করলে কি হচ্ছে, আপনি একটা কোয়াড ক্রিয়েট করতেছেন। কোয়াড মানে হচ্ছে এমন একটা প্লেন যেখানে 4টা পয়েন্ট থাকবে এবং আপনার যে ইমেজটা যেটা ট্রান্সপারেন্ট অংশটা বাদ দিচ্ছিল টাইট মোডে, সেই ইমেজটা কি করবে ওই ট্রান্সপারেন্ট অংশ সহ কাউন্ট করবে। হ্যাঁ, 4টা পয়েন্টে সবগুলোকে সে কাউন্ট করবে, এরকম কাইন্ড অফ জিনিসপত্র আর কি। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, বা আমি হয়তো ঠিক মতো বোঝাতেও পারছি না, আমি নেক্সট দিন আপনাদেরকে হয়তো বুঝাই দেবো। বাট আপনি যদি ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুকে এরকম টাইল করতে চান, আপনাকে ফুল রেক্ট বানাইতে হবে, তারপর স্প্রাইট রেন্ডারে এসে টাইল ড্র মোড টাইল সিলেক্ট করতে হবে, তারপর এখানে উইডথ হাইট বাড়াইলে কমাইলে আপনি এটাকে এরকম রিপিটেবল অবস্থা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আশা করতেছি আপনাদের সবার এতটুকু হয়ে গেছে। এখন খেয়াল করেন, আমি যদি প্লে করি এখনো কিন্তু কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি প্লে করে দেখাই, এখনো কিচ্ছু হচ্ছে না। আমার একটা প্লেয়ার দেখা যাচ্ছে, আমাদের ডিজাইনটা আছে, আর কিছু নাই। আমরা যদি চাই এই প্লেয়ারটা এই কোলাইডার এই ওয়ালের সাথে বা এই প্ল্যাটফর্মের সাথে ইন্টারঅ্যাক্ট করুক, তাহলে আমাদের যেটা করতে হবে একটা ফিজিক্স অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আমরা প্লেয়ারটা সিলেক্ট করলাম, প্লেয়ারটাকে যদি আমরা চাই এই প্ল্যাটফর্মের সাথে কোলাইড করুক, প্লেয়ারে কি অ্যাড করতে হবে, সরি, প্লেয়ারে অ্যাড করতে হবে আমাদের একটা ফিজিক্স বা একটা ফিজিক্স বডি। ইউনিটিতে এই ফিজিক্স বডিটাকে বলা হয় রিজিড বডি। ঠিক আছে? যেহেতু আমাদের এটা একটা 2D গেম, এজন্য আমরা প্লেয়ারের মধ্যে একটা 2D টাইপের রিজিড বডি অ্যাড করব। ঠিক আছে? সো আমরা প্লেয়ারটা সিলেক্ট করব, তারপর ইন্সপেক্টরে আসব, ইন্সপেক্টরে আসার পর অ্যাড কম্পোনেন্ট নামে একটা কিছু পাবেন, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে রিজিড বডি লিখে টাইপ করবেন। রিজিড বডি লিখলে দুই ধরনের রিজিড বডি পাবেন, একটা রিজিড বডি আর একটা রিজিড বডি 2D। রিজিড বডি হচ্ছে 3D গেমের জন্য, রিজিড বডি 2D হচ্ছে 2D টাইপের স্প্রাইটে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? যেহেতু আমাদের একটা স্প্রাইট, যেহেতু আমাদের একটা 2D গেম, আমরা রিজিড বডি 2D সিলেক্ট করব। রিজিড বডি 2D সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। হ্যাঁ, এই যে গ্র্যাভিটির একটা অপশন চলে আসছে, আমাদের এখানে ম্যাস চলে আসছে, ভর চলে আসছে, তাই না? আমাদের এখানে যে কলিশন ডিটেকশনের ব্যাপার স্যাপার চলে আসছে। আমরা নিউটনের সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেকটা বস্তুর কি হয়, যে সংঘর্ষ হয়, কলিশন হয়। তারপর আমরা যে গ্যালিলিওর সূত্র অনুযায়ী জানি যে প্রত্যেকটা বস্তুকে অভিকর্ষ বল নিচের দিকে টানে, তাই না? মহাকর্ষ বল একজন আরেকজনকে টানাটানি করে। সো এই যে ব্যাপারগুলা করে প্রত্যেকটা কিন্তু ফিজিক্স দ্বারা এফেক্টেড, তাই না? তো আমরা যখন এই প্লেয়ারটাকে ফিজিক্স দ্বারা এফেক্টেড করতে যাব, রিজিড বডি অ্যাপ্লাই করব, এন্ড রিজিড বডিতে দেখবেন আপনি যে ফিজিক্স এর যত সমস্ত জিনিসপত্র আপনার দরকার সেগুলো আপনাকে এখানে ইউনিটি প্রোভাইড করছে। এখন যদি আমি প্লে করি, বলেন তো এখন কি হবে? আমাদের প্লেয়ারে কিন্তু একটা রিজিড বডি আছে, কেউ একজন বলেন, আমি যদি প্লে করি তাহলে কি হবে? প্লেয়ারটা নিচের দিকে পড়ে যাবে। হ্যাঁ, প্লেয়ারটা নিচের দিকে পড়ে যাবে। প্লে করলাম, প্লেয়ারটা নিচের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে? এখন প্লেয়ারটা যাতে নিচের দিকে না পড়ে যায়, এই জন্য আমরা কি করতে পারি? আমরা তার গ্র্যাভিটিটা কমায় দিতে পারি। গ্র্যাভিটি 1 করা, আমরা গ্র্যাভিটিটাকে 0 করে দিতে পারি, তাহলে প্লেয়ার কোনো গ্র্যাভিটি দ্বারা এফেক্টেড হবে না। আমরা গ্র্যাভিটি স্কেলটা 50 করে দিতে পারি, তাহলে দেখবেন প্লেয়ারের মধ্যে প্রচন্ড একটা গ্র্যাভিটি কাজ করতেছে, খুব দ্রুত নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে? এই একটা কাজ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে বডি টাইপ, হ্যাঁ, রিজিড বডি, বডি টাইপ, এটা ডাইনামিক করা, তাই না? ডাইনামিকে ক্লিক করে আপনি স্ট্যাটিক করে দিতে পারেন। স্ট্যাটিক করলে এটা কোনো ফিজিক্স দ্বারা বা কোনো কিছু দ্বারাই আপনার ইফেক্টেড হবে না, এটা স্ট্যাটিক অবস্থায় থাকলো। আর যদি আপনি কাইনেমেটিক করে দেন, তাহলে যেটা হবে, আপনি নিজের রিজিড বডিকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি আপনার রিজিড বডিতে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? ইটস লাইক একটা মুক্ত বেগের পরন্ত বস্তুর মতো, তার উপর কোনো ফোর্স ক্রিয়েট করা হচ্ছে না, কিছুই করা হচ্ছে না, সে নিজে নিজে একটা ফোর্স পাচ্ছে, সে নিজে নিজেই একটা কি
কি করতেছে, যদি মাটিতে পড়ে বাউন্স করে কোন একটা ডিরেকশনে যাবে, তাই না? এই যে ক্যালকুলেশন গুলো কিন্তু সে নিজে নিজে করে, আমরা কিন্তু তাকে কোনো একটা কোনো এক্সটার্নাল ফোর্স দেই না। ঠিক একইভাবে এই যে কাইনেমেটিক যে অপশনটা, এটা করলে যেটা হবে, এটার মধ্যে ফিজিক্স ঠিকই অ্যাপ্লাই হবে, কিন্তু আপনি ফিজিক্সটা কন্ট্রোল করতে পারবেন না। আপনি কোড করে বলতে পারবেন না যে হেই রিজিড বডি, তোমাকে আমি একটা ফোর্স দিলাম ওই ডিরেকশনে যাওয়ার জন্য, তুমি এখন ওই ডিরেকশনে যাও। এটা আপনি করতে পারবেন না। সে কোন একটা কোলাইডারের সাথে কোলাইড করবে, তারপর তার যেদিকে যেতে মন চায় সে সেদিকে যাবে। মেইনলি আপনি যদি চান ইউনিটি নিজে থেকে ফিজিক্সের ব্যাপারগুলো হ্যান্ডেল করুক, তাহলে আপনি কাইনেমেটিক রাখবেন, ঠিক আছে? বাট আমরা তো এটা চাই না, আমরা তো নিজেরা গেম বানাবো, তাই না? আমরা নিজেরা কন্ট্রোল করতে চাচ্ছি, আমরা বলে দিব যে রুলস গুলা কি হবে, রেগুলেশন গুলা কি হবে, ইটস মাই ওয়ার্ল্ড, ইটস মাই রুল, তাই না? তো আমরা ডাইনামিক সিলেক্ট করলাম, গ্র্যাভিটি 1 থাকলো, সবকিছু থাকলো, আমরা অন্যান্য কম্পোনেন্ট আপাতত গেলাম না। আমি যদি প্লে করি, আপনি দেখবেন প্লেয়ারটা পড়ে যাচ্ছে, তাই না? আমরা যদি প্লেয়ারটাকে ফ্লোরের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোলাইডার অ্যাড করতে হবে। কোথায় কোলাইডার অ্যাড করতে হবে? প্লেয়ারের গায়ে কোলাইডার অ্যাড করতে হবে। এবং কোথায় কোলাইডার অ্যাড করতে হবে? এই যে ওয়ালটা আছে বা এই যে ফ্লোরটা আছে বা প্ল্যাটফর্মটা আছে, আমরা এই প্লেয়ারটাকে যার উপরে দাঁড় করায় রাখতে চাই, তার উপরে কোলাইডার রাখতে হবে, তাই না? দুইটা কোলাইডার রাখতে হবে, দুইটা জনের উপর দাঁড়া থাকবে, স্টিল পজিশনে থাকবে। এই জিনিসটা তো আমরা করবো। আমরা প্লেয়ারটা সিলেক্ট করলাম, প্লেয়ারটা সিলেক্ট করে প্লেয়ারে একটা কোলাইডার লাগাবো। প্লেয়ারে কোন টাইপের কোলাইডার লাগাবো? প্লেয়ারে আমরা অনেক ধরনের কোলাইডার পাবেন। আপনি যদি কোলাইডার লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে হাজার হাজার রকমের কোলাইডার আছে। হ্যাঁ, বক্স কোলাইডার 2D, ক্যাপসুল কোলাইডার 2D, একটা হচ্ছে 3D কম্পোনেন্টের জন্য, কিছু হচ্ছে 2D কম্পোনেন্টের জন্য। তো আমরা সবচেয়ে সিম্পল কোলাইডারটা এখানে ইউজ করব। সেটা কি? সেটা হচ্ছে বক্স কোলাইডার। এটা ইউজ করার আরেকটা কারণ হচ্ছে আমাদের প্লেয়ারটা দেখেন, প্লেয়ারটা অনেকটা বক্স টাইপের শেপের, তাই না? তো আমরা এখানে একটা বক্স কোলাইডার ইউজ করতে পারি। তো আমরা বক্স কোলাইডার সিলেক্ট করলাম, দেখবেন প্লেয়ারের চারপাশে এরকম, আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আপনি দেখেন প্লেয়ারের এই যে চারপাশে একটা বক্স টাইপের দেখা যাচ্ছে, এরিয়া দেখা যাচ্ছে। কোলাইডারের যে অংশটা, এরিয়াটা, এটা এখন অনেক বড়, আমরা এটাকে ছোট করব। এত বড় রাখলে তো সমস্যা। তো আমরা এই যে বক্স কোলাইডারে যাব, এডিট কোলাইডারে যাব, এটাতে ক্লিক করব, তারপর দেখবেন আপনি এরকম কিছু পয়েন্ট পাবেন। ওকে, এই পয়েন্টগুলোকে নাড়াচাড়া করে আপনি আপনার কোলাইডারের সাইজ ছোট বড় করতে পারেন। আমরা আপাতত এরকম করছি, আর এখান থেকে একটু কমায় দিই, এই থাকলো। সো ফার সো গুড, আমাদের প্লেয়ার ডান। প্লেয়ারের মধ্যে এখন একটা কোলাইডার আছে, প্লেয়ারের মধ্যে একটা রিজিড বডি আছে। এখন এই প্লেয়ারটাকে যদি আমি প্ল্যাটফর্মের উপর দাঁড় করাতে চাই, প্ল্যাটফর্মে একটা কোলাইডার লাগবে, তাই তো? এখন প্ল্যাটফর্মে কোলাইডারটা পাবো কোথায়? আমরা আমাদের টাইল ম্যাপে চলে যাই। আমাদের টাইল ম্যাপটা কোথায়? আমাদের এই টাইল ম্যাপটা হচ্ছে এই যে গ্রিডের মধ্যে ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের টাইল ম্যাপটা, যেখানে আমরা এই টাইলগুলোকে ড্র করছি, তাই না? সো এই ওয়ার্ল্ডের মধ্যে আমাদের একটা কোলাইডার লাগাইতে হবে। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে অ্যাড কম্পোনেন্টে যাবেন, হ্যাঁ, আপনি হচ্ছে যে অ্যাড কম্পোনেন্টে যাবেন, যাওয়ার পর একটা বক্স কোলাইডার নিলেন, ঠিক আছে? তারপর বক্স কোলাইডার এডিট মোডে গেলেন, তারপর সেটাকে যে এরকম করে রিসাইজ করে দিলেন, ঠিক আছে? আপনি এটা করতে পারেন, আমি বলতেছি না আপনি এটাকে করতে হবে, আমি বলতেছি আপনি এটা করতে পারেন। যদি করেন তাহলে দেখেন তো কি হয়। আমি যদি প্লে করি, প্লেয়ারটা পড়লো, পরে আমাদের ওয়ার্ল্ডের সাথে কোলাইড করলো এবং সে এখন ফ্লোরের উপর দাঁড়ায় আছে, ঠিক আছে? কিন্তু প্লেয়ারটাকে যদি আমি ধরে এখানে নিয়ে আসি, তাহলে কি হবে বলেন তো? প্লেয়ারটা কিন্তু এখানে বাইরে চলে আসবে, তাই না? কারণ এখানে কিন্তু কোনো কোলাইডার নাই। সো প্লেয়ার যাতে এই ওয়ালের এই পাশে না আসতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে? এখানে আরেকটা কোলাইডার লাগাইতে হবে, তাই না? আমাদের ওয়ালটা যত বড় হবে, এরকম করে করে আমাদের হাজার হাজার কোলাইডার লাগাইতে হবে। এখন এরকম হাজার হাজার কোলাইডার লাগানো কি কোনো প্র্যাকটিক্যাল সলিউশন? মোটেও কোনো প্র্যাকটিক্যাল সলিউশন না। কারণ আপনার ওয়ার্ল্ড এমন হইতে পারে যে এখানে একটা টাইল আছে, তারপর এখানে একটা টাইল আছে, এখানে একটা টাইল আছে, এখানে একটা টাইল, আমি দেখাই। আপনার ওয়ালটি এরকম হতে পারে, এই 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 এই, ঠিক আছে? তখন আপনি কি করবেন? এইখানে একটা কোলাইডার লাগাবেন, এখানে একটা কোলাইডার লাগাবেন, এখানে একটা আলাদা আলাদা কোলাইডার লাগাবেন। এটা তো খুব ভালো প্র্যাকটিস না, তাই না?
তো আমাদেরকে এমন একটা সিস্টেম বের করতে হবে যেখানে আমাদের এই যে কোলাইডার লাগানোর প্যারাগুলা ইউনিটি নিজে থেকে হ্যান্ডেল করবে। এন্ড ইউনিটি ইজ এ গ্রেট টুল। ইউনিটি এরকম প্যারা নিজে হ্যান্ডেল করতে পারে খুব ভালো মতো। এটা যেভাবে করা হয় সেটা হচ্ছে, আমি এগুলো রিমুভ করে দিই। সেটা হচ্ছে আপনি ওয়ার্ল্ডে আসবেন, ওয়ার্ল্ড সিলেক্ট করবেন, আগের যে বক্স কোলাইডারটা ছিল আমরা ইনক্লুড করলাম সেটাকে রিমুভ করে দেই, সেটা তো আর দরকার নাই। এখানে অ্যাড কম্পোনেন্টে আসবেন। অ্যাড কম্পোনেন্টে আসলে এই যে ওয়ার্ল্ডটা, এটা কি বলেন তো? এটা আমাদের একটা টাইল ম্যাপ না? সো আমরা যদি এখানে কোনো কোলাইডার লাগাইতে চাই, আমাদেরকে টাইল ম্যাপ টাইপের কোলাইডার লাগাইতে হবে। সো আমরা একটা টাইল ম্যাপ করলে, টাইপ করলে দেখবেন টাইল ম্যাপ কোলাইডার 2D এরকম একটা অপশন পাবেন। এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার টাইল যেখানে যেখানে আছে সেখানে সেখানে ইউনিটি অটোমেটিক্যালি একটা কোলাইডার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি যদি এই যে টাইল প্যালেটে যান, নতুন একটা ব্রাশ সিলেক্ট করেন, আমরা আগের মতো আবার ড্র করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আপনি দেখেন এগুলার পাশেও কিন্তু সবুজ সবুজ রং দেখা যাচ্ছে, তাই না? এগুলার মধ্যেও আমাদের ইউনিটি কি করছে? কোলাইডার দিয়ে দিয়েছে। তো আমাদের এই যে কোলাইডার নিয়ে প্যারাটা নেওয়া লাগতেছে না যে আমরা কোথায় কোথায় কোলাইডার অ্যাড করব না করব। একটু আরেকবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা, আপনি যেটা করবেন, প্ল্যাটফর্মে যাবেন, সরি টাইল ম্যাপে যাবেন, টাইল ম্যাপটা সিলেক্ট করবেন, টাইল ম্যাপ সিলেক্ট করে ইন্সপেক্টরে আসবেন, ইন্সপেক্টরে এসে অ্যাড কম্পোনেন্টে আসবেন, তারপর টাইল ম্যাপ কোলাইডার 2D এটা ক্লিক করবেন, তাহলে দেখবেন টাইল ম্যাপ কোলাইডার 2D নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন দেখেন টাইল ম্যাপ গুলোর দিকে একটু খেয়াল করেন। এইটা একটা টাইল, হ্যাঁ, আমি এটা করি, এইটা একটা টাইল, এটা একটা টাইল, এটা একটা টাইল, এটা একটা টাইল, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাইল, তাই না? এগুলো আমরা জোড়া জোড়া দিয়ে দিয়ে লাগাইছি। এখন মাটির নিচে খেয়াল করেন, মাটির নিচেও কিন্তু টাইলগুলো এরকম জোড়া 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 দিয়ে বানানো, কিন্তু এই যে এক একটা ফিজিক্স অবজেক্ট আপনি যখন ইনক্লুড করবেন, সেটা কিন্তু আপনার কম্পিউটারের প্রসেসর বা মোবাইলের প্রসেসর তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাই না? এক একটা যে ফিজিক্যাল এলিমেন্ট হ্যান্ডেল করা কিন্তু একটু কস্টলি অপারেশন। আপনার সিপিইউ কে অনেক খাটাখাটনি খাটতে হয় এই এক একটা ফিজিক্স ইফেক্ট গুলো ক্যালকুলেট করার জন্য। আপনার কি কোনো দরকার আছে এই যে মাঝখানে সেকশনটা রাখার, এই যে মাঝখানে আরেকটা সেকশন রাখার? আমার প্লেয়ার তো কখনো এই জায়গাতে কোলাইডে করবে না, তাই না? তো খামাখা এই জায়গাগুলো তো দরকার নাই। বা এই যে দেখেন এখানে যে চারকোনা চারকোনা অনেকগুলো বক্স আছে, এইসব জায়গায় তো প্রত্যেকটা জায়গায় তো আমার কোলাইডার রাখার দরকার নাই। প্রত্যেকটা কোলাইডারকে আমরা একটা সিম্পল কোলাইডার হিসেবে বানাতে পারি। ইউনিটি এই সহজ কাজটা করে দিচ্ছে আমাদের জন্য। কিভাবে করতে পারি? আপনি আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন, প্ল্যাটফর্মে আসবেন, ইন্সপেক্টরে যাবেন, ইন্সপেক্টরে গেলে নিচের দিকে দেখবেন এই যে টাইল ম্যাপ কোলাইডার অপশনটা আছে, এই টাইল ম্যাপ কোলাইডারে ইউজড বাই কম্পোজিট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? এই ইউজড বাই কম্পোজিটে আপনি ক্লিক করবেন, দেখেন আপনাকে কিছু বলবে। সে কি বলতেছে? দিস কলাইডার উইল নট ফাংশন উইথ এ কম্পোজিট আনটিল দেয়ার ইজ এ কম্পোজিট কলাইডার 2D। যতক্ষণ না পর্যন্ত আমার এখানে কম্পোজিট কোলাইডার 2D থাকতেছে, ততক্ষণ পর্যন্ত আমার এই টাইল ম্যাপ কোলাইডারটা কম্পোজিট দ্বারা ইফেক্টেড হবে না, which is a obvious thing, তাই না? সো আমরা একটা কি করি, কম্পোজিট কোলাইডার অ্যাড করি। কম্পোজিট কোলাইডার কিভাবে অ্যাড করব? আপনি অ্যাড কম্পোনেন্টে যাবেন, তারপর কম্পোজিট লিখবেন, দেখবেন কম্পোজিট কোলাইডার 2D অপশনটা চলে আসছে। আপনি এটা সিলেক্ট করবেন। এখানে একটা মজার জিনিস দেখবেন, আপনি যখনই কম্পোজিট কোলাইডারটা সিলেক্ট করবেন, কম্পোজিট কোলাইডার কম্পোনেন্টটা তো অ্যাড হইলই, তাই না? পাশাপাশি সে কিন্তু একটা রিজিড বডিও অ্যাড করে দিছে। দেখছেন? আমার কিন্তু আগে রিজিড বডিটা ছিল না। যখনই কম্পোজিট কোলাইডার অ্যাড করছেন, ইউনিটি সাথে সাথে আপনাকে একটা রিজিড বডি অ্যাড করে দিছে অটোমেটিক্যালি। তো এখন আপনাদের কাছে একটা কুইজ। আমার প্লেয়ারের গায়ে একটা কোলাইডার আছে, আমার প্ল্যাটফর্মের মধ্যে একটা কোলাইডার আছে, আমার প্লেয়ারের মধ্যে একটা রিজিড বডি আছে, আনফরচুনেটলি আমাদের প্ল্যাটফর্মের মধ্যেও একটা রিজিড বডি চলে আসছে, তাই তো? এন্ড আপনি যদি প্ল্যাটফর্মটা খেয়াল করেন, দেখেন এখন কিন্তু ওই যে মাঝখানে মাঝখানে ইন্টারসেকশন গুলো নাই। ইউনিটি কি করছে?
সে ক্যালকুলেট করে নিছে যে ওকে আমার টাইল এখান থেকে শুরু হয়েছে, এখানে 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 এ পর্যন্ত আসছে, এ পর্যন্ত শেষ। মাঝখানে যত সব ইন্টারসেকশন গুলো ছিল সেগুলা সে রিমুভ করে দিছে। হ্যাঁ, বাহিরের আবরণে একটা কোলাইডার এরকম অ্যাড করে দিছে। খেয়াল করে দেখেন প্রত্যেকটার বাহিরের দিকে একটা কোলাইডার আছে, বাট ভিতরের দিকে কিন্তু কোনো কোলাইডার নাই। এখন আমি প্লে করব, বাট প্লে করার আগে আপনাদের কাছে কুইজ, প্লে করলে কি হবে একটু চিন্তা গোটা করেন। ওয়ার্ল্ড নিচে পড়ে যাবে। ওয়ালটা ভাই নিচে পড়ে যাবে হ্যাঁ, আনলেস আপনি ওইটাকে রিজিড বডি থেকে এক্স্যাক্টলি। আমি যদি প্লে করি ডাইনামিক দেখবেন থেকে সবকিছু নিচে স্ট্যাটিক পড়া শুরু করছে। কেন নিচে পড়া শুরু করছে? বডি টাইপ। এক্স্যাক্টলি। আমি প্লে করলে দেখবেন সবকিছু নিচে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? কারণ দুইটার মধ্যে আমাদের রিজিড বডি আছে এবং দুইটার মধ্যে গ্র্যাভিটি আছে, তাই না? সো আমরা এখন যেটা করব, এই যে আমাদের প্ল্যাটফর্মটা ছিল, টাইল ম্যাপটা ছিল, এটা রিজিড বডিটাকে স্ট্যাটিক করে দিব। আমার তো দরকার নেই, তাই না? আমার প্ল্যাটফর্মটা কোনো ফিজিক্স দ্বারা এফেক্টেড হোক, আমার তো দরকার নেই। সো আমরা এটাকে স্ট্যাটিক করে দিব। আচ্ছা, স্ট্যাটিক না করি, আমরা একটা কাজ করি, কাইনেমেটিক করে দিই। কারণ স্ট্যাটিক করলে আমার অবজেক্টটা ফিজিক্স দ্বারা একেবারেই এফেক্টেড হবে না। কাইনেমেটিক হলে আমরা ইউনিটিকে বলে দিলাম যে তুমি ডিসাইড করো তুমি কি করবে না করবে, আমি এখানে কোনো হাত দিচ্ছি না, ঠিক আছে? আমরা কাইনেমেটিক করে দিলাম। এখন যদি প্লে করি তাহলে দেখবেন আমার প্লেয়ারের মধ্যে গ্র্যাভিটি আছে, বাট প্লেয়ারটা রোটেট করতেছে, তাই না? আমার প্লেয়ারটা নিচে আসতেছে, আমাদের প্ল্যাটফর্ম কোনো নিচে যাচ্ছে না, বাট আমার প্লেয়ার প্ল্যাটফর্মের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। প্ল্যাটফর্মের উপর যে কোলাইডার আছে সেই কোলাইডারের সাথে আমার প্লেয়ার ইন্টারঅ্যাক্ট করছে এবং কোলাইড করে থেমে যাচ্ছে। ওকে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমার প্লেয়ারটা দেখেন রোটেট করতেছে। তো আমাদের প্লেয়ারের যে রোটেশন, এই জিনিসটা একটু ফিক্স করতে হবে। এটা কিভাবে করব? আপনি প্লেয়ারে যাবেন, প্লেয়ার সিলেক্ট করবেন, তারপর প্লেয়ার সিলেক্ট করে আপনার এই যে স্প্রাইট রেন্ডারার, না, আপনার এই যে রিজিড বডি, হ্যাঁ, রিজিড বডিতে দেখবেন কনস্ট্রেইন্ট নামে একটা অপশন আছে। ওকে, এই কনস্ট্রেইন্টে যাবেন, তারপর দেখবেন এই যে ফ্রিজ রোটেশন নামে অপশন আছে। আপনি এখানে অনেক কিছু ফ্রিজ করতে পারবেন, পজিশন ফ্রিজ করতে পারবেন, ওয়াই অ্যাক্সিসের পজিশন ফিক্স করতে পারবেন, জেড অ্যাক্সিসে এই যে রোটেশনটা হলো মাত্র, এই রোটেশনটা আপনি ফিক্স করতে পারবেন। তো আমরা রোটেশনটা ফ্রিজ করার জন্য এটাতে ক্লিক করব। এইবার আমরা প্লে করব, দেখেন আমার প্লেয়ার কিন্তু আর রোটেট হচ্ছে না বা হবে না। আমার প্লেয়ারটা কি করলো? কোলাইডারের সাথে কোলাইড করলো এবং যেখানে কোলাইড করছে সেই জায়গাটাতে থেমে আছে। এবার একটু খেয়াল করেন, আমরা যদি সিনে যাই, দেখছেন এই যে প্লেয়ারের কোলাইডারটা, সেটা এই আমাদের প্ল্যাটফর্মের কোলাইডারের সাথে কোলাইড করছে, যার কারণে সে আর নড়াচড়া করে নাই, ঠিক আছে? আমরা যদি এই পজিশনেও রাখি তাও সেম কাজ করবে। সো ফার সো গুড, আমাদের প্লেয়ার ডান, আমাদের একটা প্ল্যাটফর্ম বানানো ডান, আমাদের প্লেয়ার আমাদের ওয়ার্ল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সেটা করা ডান। এখন আমরা কাজ করি, কোডিং এ চলে যাই, আমাদের প্লেয়ারটাকে একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? তার আগে আমি এই প্ল্যাটফর্মগুলো একটু ডিলিট করে দিই। হ্যাঁ বলেন, শিওর। ভাই আমি এখানে কম্পোজিট কোলাইডার কেন অ্যাড করলাম, মানে আমি এটা কনসেপ্টটা বুঝিনি। আচ্ছা, কম্পোজিট কোলাইডার কেন অ্যাড করলাম, এটা আপনাকে এভাবে বুঝাইলে বুঝবেন না। দেখেন এইটা আমার একটা ধরেন বক্স কোলাইডার, ঠিক আছে? আমি আরেকটা বক্স কোলাইডার নিলাম এই রকম। দুইটা বক্স কোলাইডার কিন্তু একটা পর্যায়ে ইন্টারসেক্ট করছে, তাই না? আমি যখন কম্পোজিট করে দিচ্ছি, এর মানে আমি বলে দিচ্ছি আমার এখানে যতগুলা কোলাইডার আছে এর মধ্যে তুমি এক কাজ করবা। কি করবা? আমরা কম্পোজিট বলতে কি বুঝি? ওই যে ম্যাথমেটিক্সে ফাংশন ছিল না, ইন্টারসেকশন, ইউনিয়ন, তারপর কম্পোজিট। কম্পোজিট বলতে কি বুঝতাম? কম্পোজিট বলতে বুঝতাম যে কম্পোজিট বলতে বোঝায় অ্যাকচুয়ালি কি, দুইটার সেটের বা দুইটা ধরেন কোলাইডারের কথাই বলতেছি, কম্পোজিট কোলাইডার, দুইটা কোলাইডারের মধ্যে যতটুকু অংশ ইন্টারসেক্ট করছে অতটুকু অংশ আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এতটুকু অংশ আমরা বাদ দিয়ে দিব। এরপর যতটুকু অংশ পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সো
আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছিল, ওই যে টাইল ম্যাপের মাঝখানে মাঝখানে কোলাইডার গুলো ইন্টারসেক্ট করতেছিল না, যেগুলো তো আমার দরকার নাই। তো আমি এখানে কম্পোজিট কোলাইডার ইফেক্টর অ্যাড করে দিলে আমার এই মাঝখানের এই যে ইফেক্টর গুলো চলে গেল, মাঝখানে আর কোনো কোলাইডার থাকলো না। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, এবার ক্লিয়ার। আচ্ছা, ওকে। অলরাইট, আমরা এবার কোডিং এ চলে যাই। আপনারা একটা কাজ করেন, অ্যাসেটে আসেন, অ্যাসেটে আসার পর নতুন একটা ফোল্ডার বানান। ক্রিয়েটে যাবেন, ফোল্ডারে যাবেন, ফোল্ডারের নাম দিলাম আমরা স্ক্রিপ্টস, বড় হাতের এস সি আর আই পি টি এস, স্ক্রিপ্টস। ওকে, এই ফোল্ডারে ঢুকবো। এই ফোল্ডারে আমরা আমাদের যত স্ক্রিপ্ট থাকবে এই প্রজেক্ট বানানোর জন্য সবকিছু এখানে থাকবে। আপনাদের একটা মজার ব্যাপার বলি, এই প্রজেক্ট বানানোর জন্য আমাদের একটাই মেজর স্ক্রিপ্ট লাগবে, প্লেয়ার কন্ট্রোলার। বাকি কয়েকটা লাগবে ছোটখাটো স্ক্রিপ্ট, যেগুলোর সাইজ খুবই ছোট, 3-4 লাইনের কোড। ওকে, সো কোডিং নিয়ে ভয় পাওয়ার কোনো প্যারা নেই। আমরা আর এখানে খুব ছোট ছোট কোডিং আমরা করবো, ইজি ইজি কোডিং। এর চেয়েও কঠিন কঠিন কোডিং আপনারা করে আসছেন। আপনারা এই যে স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকবেন, ঢোকার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে সি শার্প স্ক্রিপ্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে থেমে যাবেন, আর কোনো কিছু প্রেস করবেন না, যে ভুলটা আপনারা মডিউল 1 এ করেছিলেন। ঠিক আছে, আপনি এখন খেয়াল করেন, আপনি ক্লিক করার পর মাউস থেকে হাত সরায় ফেলবেন। এখন আপনি যদি এই যে স্ক্রিপ্টে দেখেন নিউ বিহেভিয়ার লেখাটা নীল হয়ে আছে, আপনি কিবোর্ডে টাইপ করলে আপনার স্ক্রিপ্টের নাম চেঞ্জ হবে। আমরা কাজ করি, এটার নাম দিই প্লেয়ার কন্ট্রোলার, এবং প্লেয়ার কন্ট্রোলার লেখার মাঝখানে আমরা কোনো ধরনের স্পেস দিব না। আমি লিখতেছি বড় হাতের পি এল এ ওয়াই ই আর, প্লেয়ার, বড় হাতের সি ও এন টি আর ও এল ই আর, প্লেয়ার কন্ট্রোলার। আমার মনে হয় ডাবল এল হবে মেবি। সো প্লেয়ার কন্ট্রোলার আমাদের রিনেম করা শেষ। আমরা এবার এন্টার চাপবো, আমাদের স্ক্রিপ্ট বানানো কমপ্লিট। ওকে, আপনারা সবাই স্ক্রিপ্টটা বানান এবং এটাকে ওপেন করেন। আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। আমার ভিএস স্টুডিও, ভিএস আর কি ভিজুয়াল স্টুডিও দেওয়া, ভিজুয়াল স্টুডিও কোড নাই, আমি এটা ইউজ করি না। সো আশা করছি আপনারা অলরেডি জানেন দুইটা ডিফারেন্স, দুইটার মধ্যে কোনো ডিফারেন্সই নেই, জাস্ট ভিজুয়াল স্টুডিও আমার কাছে একটু বেশি জোস লাগে, তাই এটা ইউজ করি। ওকে, প্লেয়ার কন্ট্রোলারটা আপনারা এবার ওপেন করেন। ভাইয়া কম্পোজিট কোলাইডারটা কিভাবে বসালেন এটা একটু দেখাতে পারবেন? আবার একটু আমি মানে কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও তো লোড হচ্ছে, এখন তো কিছু করাও যাবে না, এটা লোড হোক তারপর আপনাকে দেখাচ্ছি। অনেকের ভিজুয়াল স্টুডিও ইউজ না করার একটা প্রাইমারি কারণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও অনেক ভারী, সেই ক্ষেত্রে ভিএস কোড কিন্তু অনেক হালকা, এজন্য অনেকে ভিএস কোড ইউজ করে। কই ওইটা তো, কিন্তু ভিএস কোডের সমস্যা হচ্ছে অটো সাজেশন অনেক সময় শো করে না। হ্যাঁ, এই একটা সমস্যা। অবশ্যই এটা এসএসডি থাকলে সাথে সাথে অন হচ্ছে। আচ্ছা, হায় হায়। আচ্ছা, আপনি দেখতে চাচ্ছেন কম্পোজিট কোলাইডারকে কিভাবে অ্যাড করেন, তাই তো? আপনি প্ল্যাটফর্মে যাবেন, প্ল্যাটফর্ম না, আপনি টাইল ম্যাপে যাবেন, তাই না? যে আপনার গ্রিডের মধ্যে এটা ছিল আপনার টাইল ম্যাপ, যেটাকে আমরা নাম চেঞ্জ করে ওয়ার্ল্ড রেখে দিয়েছিলাম। ওয়ার্ল্ডে ক্লিক করবেন, ইন্সপেক্টরে আসবেন, ইন্সপেক্টরে আসার পরে আপনার তো এখানে
এই যে অ্যাড কম্পোনেন্টে যাবেন, অ্যাড কম্পোনেন্টে গিয়ে এই যে কম্পোজিট আচ্ছা কোলাইডার একটু বুঝছে, একটু বুঝলাম, কিন্তু এটা তো কাজ করে না, মানে এটাতে আপনি কি কি সেটিংস আচ্ছা বদলাইছেন? আচ্ছা দেখেন, এই যে আপনি টাইল ম্যাপ কোলাইডারে এসে ইউজড বাই কম্পোজিট এটাকে টিক মার্ক করে দেন। ও আচ্ছা, হোপফুলি ভিজুয়াল স্টুডিও ওপেন হইছে, এখনো হয় নাই, আমি আবার কেটে ওপেন করি। ভাইয়া এই সুযোগে একটু অ্যাটেন্ডেন্স গুলোও আমরা হ্যাঁ দিয়ে হ্যাঁ ফেলি শিওর শিওর ওপেন হতে হতে। আমি লিংক দিয়ে দিয়েছি সবাইকে, আপনারা একটু কাইন্ডলি পূরণ করে দেবেন। ভাই আমারটাতে ইউজ বাই কম্পোজিট অপশনটাই আসে না। যাই হোক, আপনি কি টাইল ম্যাপ কোলাইডার অ্যাড করছিলেন? ও আচ্ছা এবার বুঝতে পারছি, টাইল ম্যাপ কোলাইডার অ্যাড। আচ্ছা ভাইয়া আপনি ক্লাসের শুরুতে আমি একটা পার্ট মিস করেছি, ওইখানে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড কিছু সিলেক্ট করা দেখিয়েছিলেন মনে হয়, ওইটা কি ছিল মানে ওই পার্টটুকু? বিল্ড সেটিংস এ গিয়ে যে এখানে, জি ভাইয়া। আচ্ছা আপনাকে এটা সিলেক্ট করা হয়েছে, লাইক অ্যান্ড্রয়েড দিয়ে তারপর সুইচ প্ল্যাটফর্ম করেছিলেন? না এটা করা হয়নি, অ্যান্ড্রয়েড দিয়ে খালি বিল্ড ক্লিক করবো তাই তো? না না, বিল্ড ক্লিক করবেন না, আপনি যখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন তখন আপনি যে এরকম সুইচ প্ল্যাটফর্ম নামে একটা অপশন পাবেন। আর যদি আপনি অলরেডি সুইচ হয়ে থাকেন তাহলে দেখবেন এই যে আপনি যেখানে সুইচ হয়ে আছেন সেটার পাশে ইউনিকের লোগো থাকবে, আর সেটাতে ক্লিক করলে আর এই সুইচ লেখাটা থাকবে না, সুইচ লেখাটা থাকবে না, তখন সেখানে বিল্ড লেখা থাকবে যেরকম। তো আপনার কি বিল্ড লেখা আছে, তাহলে আপনি অলরেডি অ্যান্ড্রয়েডে সুইচ করে ফেলেছেন। আচ্ছা শান্ত ভাই, একটা সমস্যা সেটা হচ্ছে যে আমি সুইচ করার পরে আমার অ্যান্ড্রয়েড এসডিকে ইনস্টল করা আছে, কিন্তু স্টিল দেখাচ্ছে যে মডিউল নট ফাউন্ড। এটা অ্যাড করতে হয় কোথাও থেকে। আচ্ছা আপনি এটা দেখেন তো, এডিটে আসবেন, এডিটে গিয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে যে এক্সটার্নাল টুলস, হ্যাঁ এখানে আসলে নিচের দিকে দেখবেন যে এখানে সেট করতে বলা হয় জেডিকে, এসডিকে, এনডিকে, গ্রেডেল, এগুলা কি আপনার সেট করা আছে? আমার এখানে এগুলো কিছু আসে নাই ভাই। আচ্ছা তাহলে মেবি আপনি অ্যান্ড্রয়েডে সুইচই করেন নাই। এনিওয়ে সেটা আমরা হয়তো সুইচ কালকে করছি, দেখবো। সুইচ করার পরে মডিউল নট ফাউন্ড। ভাই আচ্ছা ওই যে আচ্ছা এটা তো আচ্ছা। ইনস্টলেশনের ও সময় হ্যাঁ, মডিউল অ্যাড করতে হয় ইউনিটি হাব থেকে। করা আপনি আছে, করা আছে, অ্যান্ড্রয়েডের আরেকবার ওইটা করছি। আচ্ছা ওইটা আমরা পরে দেখি, হ্যাঁ ক্লাস শেষে আপনারটা দেখছি। ভিজুয়াল স্টুডিও হোপফুলি এবার ওপেন হয়েছে, হওয়ার কথা। রেডি দেখাচ্ছে, দ্যাট মিন্স এখনো হয় নাই। ভিজুয়াল স্টুডিও আগে থেকে ওপেন করে রাখা উচিত ছিল। স্ট্রেঞ্জ, এত টাইম লাগে।
ওকে, ফাইনালি ওপেন হইলো আমাদের ভিজুয়াল স্টুডিও। এখন দেখেন এটার সাথে আপনারা অলরেডি পরিচিত, তাই না? এখানে আপনাদের বিভিন্ন লাইব্রেরি ফাইলগুলো থাকে, কোনটা আমরা ইউজ করব কোনটা ইউজ করব না, তাই না? সেটাকে আমরা এখানে ইনক্লুড করি। তারপর এটা হচ্ছে পুরোটা আমাদের একটা ক্লাস। এই ক্লাসটা কোথা থেকে ইয়ে করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে, মোনো বিহেভিয়ার থেকে ইনহেরিট করা হয়েছে, তাই না? মোনো বিহেভিয়ার থেকে মোনো বিহেভিয়ার যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন মোনো বিহেভিয়ার হচ্ছে ইউনিটি ইঞ্জিনের একটা ক্লাস। ওকে, এই ক্লাসের মধ্যে কি আছে? এই ক্লাসের মধ্যে স্টার্ট নামে একটা ফাংশন আছে, এই ক্লাসের মধ্যে আপডেট নামে একটা ফাংশন আছে। যেহেতু আমি আমার এই ক্লাসটা, আমার এই প্লেয়ার কন্ট্রোলার ক্লাসটা মোনো বিহেভিয়ার থেকে ইনহেরিট করেছি, এই জন্য আমি আমার ক্লাসেও স্টার্ট ফাংশন ইউজ করতে পারছি, আপডেট ফাংশন ইউজ করতে পারছি, বা আমার এই মোনো বিহেভিয়ারের মধ্যে আরো যত ধরনের ফাংশনালিটিস আছে সেগুলো আমি আমার ক্লাসে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এখন এগুলো আপনারা অলরেডি জানেন, আমি ছোট্ট করে যদি রিক্যাপ করি। স্টার্ট ফাংশনটা কি? স্টার্ট ফাংশনটা হচ্ছে স্টার্ট ফাংশনের মধ্যে যাই থাকবে, আপনি যখন গেম প্লে করবেন বা আপনি যখন প্রেস করবেন, তখন ওই সিনের মধ্যে যে স্ক্রিপ্ট গুলো থাকবে সেই স্ক্রিপ্ট গুলা রান হবে, এবং রান হলে আপনার এই স্টার্ট ফাংশনটা কল হবে। ঠিক আছে, আর আপডেট ফাংশনটা কি? আপডেট ফাংশনটা হচ্ছে এটা কাইন্ড অফ লুপের মতো, যেটা কিনা প্রতি ফ্রেমে ফ্রেমে কল হচ্ছে। এই যে লেখা আছে দেখেন, আপডেট ইজ কল্ড ওয়ান্স পার ফ্রেম। আপনার পিসি যদি খুব ফাস্ট হয় তাহলে দেখবেন আপনার পিসি যদি 60 এফপিএস এর হয়, 60 এফপিএস এর, তাহলে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 60 বার এই আপডেট ফাংশনটা কল হবে। আপনার পিসি যদি স্লো হয় 30 এফপিএস এর তাহলে তাহলে দেখবেন যে আপনার প্রতি সেকেন্ডে 30 বার করে এই ফ্রেমটা কল হচ্ছে। হ্যাঁ, সো প্রতি ফ্রেমে এই আপডেট ফাংশনটা কল হবে। এটা হচ্ছে আপডেট ফাংশনের কাজ। স্টার্ট ফাংশনটা ওয়ান্স ইন এ লাইফ টাইম একবারই কল হবে। সেটা কখন? সেটা আমাদের প্রথম ফ্রেমে, আমাদের লোড করার পর যে প্রথম ফ্রেমটা আসবে তখনই স্টার্ট ফাংশনটা কল হবে। আমরা একটা কাজ করি, আমাদের জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিই। ওকে, আমাদের এইগুলো দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। এবার আসেন আমরা আমাদের কাজ করি। আমরা প্লেয়ারটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোটিভ, গোল। প্লেয়ারটাকে কন্ট্রোল করব। প্লেয়ারটাকে কিভাবে কন্ট্রোল করব? আমাদের স্ক্রিপ্টটা প্লেয়ারের মধ্যে অ্যাটাচ করতে হবে। তারপর আমি যদি স্ক্রিপ্টের মধ্যে গিয়ে তার ট্রান্সফর্ম পজিশনটা চেঞ্জ করি, তাহলে আমার প্লেয়ারের পজিশনটা চেঞ্জ হবে, তাই না? এটা আমরা গত মডিউলে দেখছি। গত মডিউলে আমরা এটাও দেখছি যে আমরা যদি আপ বাটন প্রেস করি বা ডাব্লিউ প্রেস করি, তাহলে কিভাবে উপরে নিতে হয়, কিভাবে নিচে নিতে হয়, এগুলো আমরা দেখছি, তাই না? আপডেটের মধ্যে একটা ইফ এলস কন্ডিশন রাখা লাগে, যেখানে বলে দিতে হয় যদি ইনপুট ডাব্লিউ হয় তাহলে তুমি ট্রান্সফর্ম ডট পজিশন সেটাকে ওয়াই অ্যাক্সিসে প্লাস করো কিছু একটা ভ্যালু দিয়ে, তাই না? এস যদি হয় তাহলে কিছু একটা ভ্যালু দিয়ে মাইনাস করো ট্রান্সফর্ম পজিশন। এগুলো আমরা জানি। আমরা এই মডিউলে একটু ডিফারেন্ট ভাবে প্লেয়ারকে কন্ট্রোল করা দেখবো। কিসের মাধ্যমে কন্ট্রোল করব? ফিজিক্সের মাধ্যমে কন্ট্রোল করব, বা যদি আরেকটু ক্লিয়ারলি বলি, রিজিড বডির মাধ্যমে কন্ট্রোল করব। ঠিক আছে, তাহলে আমাকে এই স্ক্রিপ্টটাকে বলে দিতে হবে যে তুমি, হেই প্লেয়ার কন্ট্রোলার, তুমি এই রিজিড বডিটাকে কন্ট্রোল করো। ঠিক আছে, এই কাজটা আমাদের বলে দিতে হবে। এটা কিভাবে বলবো? রেফারেন্স দিতে হবে এই স্ক্রিপ্টের মধ্যে। রেফারেন্স কিভাবে দেয়? এই যে পাবলিক লিখে আমি যদি দেখি পাবলিক ইন্টিজার এ, সেভ করি, আমি সেভ করলাম, সেভ করার পর ইউনিটিতে যাই, কম্পাইল হচ্ছে, এই যে এখানে দেখেন গোল গোল ঘুরতেছে। এরপর এই যে স্ক্রিপ্টটা, এটাকে যদি আমি প্লেয়ারের সাথে অ্যাটাচ করি, প্লেয়ারের সাথে কিভাবে অ্যাটাচ করে, আপনি এটা ড্র্যাগ করে ধরে প্লেয়ারের মধ্যে ছেড়ে দিতে পারেন, অথবা আমরা একটা নতুন মেথড দেখি। প্লেয়ারে যাবেন, প্লেয়ারে গিয়ে ইন্সপেক্টরে আসবেন, অ্যাড কম্পোনেন্টে যাবেন, তারপর আপনার স্ক্রিপ্টের নাম লিখে সার্চ করবেন প্লেয়ার কন্ট্রোলার, এন্টার চাপবেন, স্ক্রিপ্ট এখানে অ্যাটাচড হয়ে গেছে। আপনি দেখেন আপনার এই যে স্ক্রিপ্টটা, এটার মধ্যে কি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আছে, তাই না? ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আছে, এবং আপনি ভ্যারিয়েবলটা কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন, ভ্যালু বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন ইন্সপেক্টর থেকে। এখন আমরা কোডে ফিরে আসি। আমাদের এই লাইনটা কি ছিল? পাবলিক
আমাদের ভেরিয়েবলের নাম কি ছিল এ, এবং এটা কি টাইপের ভেরিয়েবল ছিল, এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ছিল। আমরা কি চাই, আমরা চাই একটা রিজিড বডি কে রেফার করতে, রেফারেন্স হিসেবে দিতে, তাই না? আমরা এই স্ক্রিপ্টটাকে বলতে চাই তুমি কাজগুলা করো, অ্যাপ্লাই করবা কোথায়, এই রিজিড বডিটার মধ্যে অ্যাপ্লাই করবা। তো আমরা এখানে করব কি পাবলিক, তারপর রিজিড বডি 2D, এন্ড এই ভ্যারিয়েবলের একটা নাম দিব, নাম দিলাম ধরেন আরবি, ঠিক আছে, সেমিকোলন দিব, শেষ। এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি আমার ইউনিটিতে যাই, তাহলে দেখবেন সে এখানে আগে ইন্টিজার টাইপের ভ্যালু নিতে পারতো, এখন সে কি চাচ্ছে, সে একটা রিজিড বডি টাইপের কিছু একটা চাচ্ছে, গেম অবজেক্ট চাচ্ছে, এমন একটা গেম অবজেক্ট চাচ্ছে যার মধ্যে রিজিড বডি অ্যাটাচ করা আছে। হ্যাঁ, আমাদের প্লেয়ারের মধ্যে রিজিড বডি অ্যাটাচ করা আছে, তাই না? তো আমরা প্লেয়ারটাকে ধরে যদি এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন রিজিড বডির মধ্যে কি চলে আসছে, প্লেয়ারের যেই রিজিড বডিটা, এই যে প্লেয়ারের ইন্সপেক্টরে আসলে যে যেই রিজিড বডিটা আছে, এই রিজিড বডিটা এখন এখানে চলে আসছে। ওকে, আমরা এবার কোডে চলে যাই। এবার একটা জিনিস মনে রাখবেন, ইউনিটিতে আসি, দেখেন এই যে ইউনিটিতে প্রত্যেকটা গেম অবজেক্ট, একটা জিনিস মনে রাখবেন, ইউনিটিতে হায়ারার্কিতে আপনি যাই নিবেন না কেন, প্রত্যেকটা হচ্ছে আপনার এক একটা গেম অবজেক্ট। হ্যাঁ, আর প্রত্যেকটা গেম অবজেক্টের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, যেমন প্লেয়ার, এটা একটা গেম অবজেক্ট, এটার মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আছে, ট্রান্সফর্ম, স্প্রাইট রেন্ডারার, রিজিড বডি। এখন এই যে রিজিড বডি, এটার মধ্যে দেখবেন অনেক কিছু আছে। হ্যাঁ, বা আমরা ট্রান্সফর্মে আসি, দেখেন ট্রান্সফর্মে অনেকগুলা প্রপার্টি আছে, পজিশন, রোটেশন, স্কেল, এগুলো দেখা যাচ্ছে, তাই না? আপনি ধরেই নিবেন, আপনি শুরুতেই ধরে নিবেন যে আপনার ইন্সপেক্টরে যেই জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনি কোড লিখে চেঞ্জ করতে পারবেন, এটা আপনি ধরে নিবেন শুরুর দিকে। করতে পারবেন কি পারবেন না সেটা পরে কোড লেখার সময় দেখা যাবে, তাই না? কিন্তু আপনি ধরে নিবেন যেগুলো আপনার এই যে ইন্সপেক্টরে এরকম দেখা যাচ্ছে, পজিশন, রোটেশন, স্কেল, তখন আপনি ধরে নিবেন যে আচ্ছা আচ্ছা আমি স্কেলটাকে রান টাইমে চেঞ্জ করতে পারবো, কোড লিখে আমি স্কেলটাকে মডিফাই করতে পারবো, কোড লিখে আমি পজিশনটা মডিফাই করতে পারবো, ঠিক আছে? একইভাবে রিজিড বডিতে দেখেন অনেক কিছু আছে, এটাও আপনি কোড লিখে চেঞ্জ করতে পারবেন। আপনি কোড লিখে গ্র্যাভিটি স্কেলটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। কোড দিয়ে আপনি যে সিমুলেটেড অপশনটা টিকমার্ক করা আছে এটাকে আনচেক করতে পারবেন, আবার টিকমার্ক করতে পারবেন, ঠিক আছে? যেগুলো এরকম এক্সপোজড ভ্যারিয়েবল সেগুলোকে আপনি ধরেই দিবেন যে আপনি কোড দিয়ে ম্যানিপুলেট করতে পারবেন। ওকে, আমরা এবার কোডে চলে আসি। আসার পরে আমরা একটা কাজ করি, আপডেট ফাংশনটা আবার বানাই, আপডেট প্রাইভেট ভয়েড আপডেট, আপডেট ফাংশনটা আবার নিয়ে আসলাম, কেটে দিয়েছিলাম আবার নিয়ে আসছি। আপডেটের মধ্যে আমরা লিখব যদি ইফ ইনপুট ডট গেট কি কি কোড ডট ডি, ঠিক আছে? এটার মানে কি, যদি আমি ডি বাটনটা প্রেস করি বা আমার কম্পিউটার যদি ডিটেক্ট করতে পারে যে আমি ডি বাটনটা প্রেস করেছি বা ডি বাটনটা প্রেস করে ধরে রেখেছি, ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার ডি বাটনের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা রান করবে। ওকে, তো যদি আমি ডি বাটন প্রেস করি তখন আমি কি করব, আমি যেটা করব, আমার যে রিজিড বডিটা আছে এইটাতে একটা ভেলোসিটি দিব, ঠিক আছে? আপনি যদি যান আরবি, আরবি লিখে ডট দেন, তারপর একটা ভেলোসিটি টাইপ করেন, দেখবেন ভেলোসিটি এই যে অপশন চলে আসছে, ভেলোসিটি। হ্যাঁ, আরবি ডট ভেলোসিটি, এখানে লিখে আপনি যদি একটা ভেলোসিটি দেই, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর টাইপের কম্পোনেন্ট। আমরা একটা ভেক্টর দিব, নতুন একটা ভেক্টর দিব, নিউ ভেক্টর 2, সেটার এক্স অ্যাক্সিসে বললাম 10, ঠিক আছে, এবং ওয়াই তে ভ্যালু দিলাম 0। আমি যদি সেমিকোলন দেই এবং সেভ করি, সেভ করে যদি আমি ইউনিটিতে চলে আসি, বলেন তো কি হবে? এটার চাপ দিলে এটার ভেলোসিটি মানে বাইরে যাবে, মানে হ্যাঁ, আমরা ফিজিক্সে পড়ছি না যে ভেলোসিটি মানে কি, সময়ের সাথে সাথে গতির যে পরিবর্তন, তাই না? এটাকে বলা হয় ভেলোসিটি বা বেগ। সো এই যে আমরা এখানে একটা ভেলোসিটি দেব, ভেলোসিটি একটা কি ছিল, ভেক্টরাল ডিরেকশন ছিল না? আমরা বলে দিচ্ছি এই ডিরেকশনে, এটা হচ্ছে আমার ভেলোসিটি। সো আমরা এখন কোডের মধ্যে কি বলে দিছি যে রিজিড বডিতে তুমি কি করবা, একটা
ভেক্টর অ্যাড করবা, একটা ভেলোসিটি অ্যাড করবা। কোন ডিরেকশনে অ্যাড করবা? পজিটিভ 10 ডিরেকশনে অ্যাড করবা, ঠিক আছে? সো আপনি হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি মনে হয় কেটে গেছিলাম। আচ্ছা, যাই হোক। সো এই যে এই প্লেয়ারটা যদি আমার সেন্টারে থাকে, 0 তে থাকে, আমি যদি এখানে একটা ভেক্টর কল্পনা করি, যে ভেক্টরটার ডিরেকশন কোথায় কোথায়, ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এইখানে, এই যে 10 0, তাহলে ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে মিন করতেছে? ডিরেকশনটা এই দিকে মিন করতেছে না, এই যে এই বরাবর, তাই না? এদিকেই তো হওয়ার কথা। আসেন আমরা কাজ করি, আমরা প্লেয়ারটাকে এখানে রাখি, প্লে করি, তারপর দেখি সে কি করে। বেশি ফাস্ট যাবে। হ্যাঁ, হয়তো একটু ফাস্ট যাবে, দেখা যাক। আমরা যদি এখন ডি তে চাপ দেই, দেখবেন আপনার প্লেয়ারটা যে পজিশনে আছে এই পজিশন থেকে রাইট সাইডে একটা ভেলোসিটি পাবে এবং রাইট সাইডে মুভ করবে, ঠিক আছে? ডি চাপ দিলে একটু মুভ করবে, ওকে? একটু বেশি ভেলোসিটি পায়, মুভ করতে করতে চলে গেছে স্ক্রিনের বাইরে। সো আপনি আইডিয়াটা বুঝতে পারছেন যে আমরা একটা ভেলোসিটি অ্যাড করলে যেদিকে ভেলোসিটি অ্যাড করব সেদিকে যাবে, ওকে? এইবার আমরা সেম কাজটা করব এ বাটন প্রেস করার জন্য বা লেফট সাইডে মুভ করার জন্য। তো আসেন আমরা একটা কাজ করি, এলস ইফ, কপি পেস্ট না করে নিজে লিখলে আপনার মনে থাকবে বেশি। আচ্ছা, যদি আপনি এই যে ডি বাটনে প্রেস করেন তাহলে এদিকে যাবে, তা না হয়ে যদি আপনি ইনপুট ডট গেট কি, হ্যাঁ, গেট কি কোড ডট এ প্রেস করেন তাহলে কোন দিকে যাবে? লেফট সাইডে যাবে। লেফট সাইডে কিভাবে যাবে? তবে ভাই এটা তো একটা অ্যান্ড্রয়েড এর জন্য না, এটা অ্যান্ড্রয়েড এর জন্য যেহেতু এগুলাকে আলাদা ফাংশন করে অ্যানাউন্স করা উচিত ছিল না, কারণ ইনপুট তো আমাদের পরে আবার বদলাতে হবে। হ্যাঁ, সেটা করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমরা একদম লাস্টের দিনে কিভাবে এই ইনপুট গুলাকে বাটনে কনভার্ট করতে হয় সেটা দেখবো। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি এই যে এ বাটনে প্রেস করলে আমি এখন লেফট সাইডে নিতে চাই, ঠিক আছে? এই যে এটাকে আমি লিখলাম, কোথায় যাবে? রাইট সাইডে যাবে বা রাইট ডিরেকশনে যাবে। কমেন্ট করে রাখুন। এন্ড এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা কোড করার সময় কমেন্ট করে রাখবেন, বিকজ এই কোডটা আপনি যদি 1 মাস পরে খুলেন তাহলে দেখবেন আপনি নিজেই ভুলে গেছেন যে আপনি কি করছিলেন। হ্যাঁ, এই জন্য কমেন্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এদিকে যাবে কি? লেফট ডিরেকশনে যাবে, ঠিক আছে? এখন এটা কি লেফট ডিরেকশনে যাবে? আসলে কিন্তু যাবে না। যদি যেতে হয় তাহলে কি করতে হবে? এই যে 10 এটাকে -1 দিয়ে গুণ করতে হবে, তাই না? বা -1 দিয়ে গুণ করা যে কথা, -10 লেখা একই কথা। তো এখন যদি আমি সেভ করি, ইউনিটিতে যাই, তাহলে দেখবেন আমার এই প্লেয়ারটা ডানে মুভ করছে এবং বামে মুভ করছে, ঠিক আছে? এটা আপনারা জানেন যে মুভ করবে, তাই আমি আর গেলাম না। এখন আমরা আরেকটা ছোট কাজ করব, সেটা হচ্ছে সেটা করার আগে আপনারা একটু জিজ্ঞেস করবো যে আপনারা যে পাবলিক বা প্রাইভেট এই দুটার পার্থক্য তো বুঝেন, তাই না? জি জি, এটা আমাদেরকে আগে বোঝানো হয়েছিল। আচ্ছা, ওকে। পাবলিক হচ্ছে যে অন্য যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, প্রাইভেট বলতে খালি স্পেসিফিক কোড থেকে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমি আর সেখানে যাচ্ছি না। এবার আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ভেলোসিটিটা আমরা তো হার্ড কোডেড করে বলে দিচ্ছি যে যদি ডি বাটনে প্রেস করা হয় তাহলে তুমি 10 এই ডিরেকশনে যাবা। এটা না করে আমরা যদি একটা ভ্যারিয়েবল নিয়ে নেই, ভ্যারিয়েবলটাকে যদি পাবলিক করে দেই, তাহলে খুব সহজেই আমি ইন্সপেক্টরে ভ্যালু গুলাকে কমায় বাড়ায় বুঝতে পারবো না যে আমার কতটুকু ভ্যালু দিলে ভালো হবে, কোনটা দিলে সুবিধা হবে, কোনটা দিলে অসুবিধা হবে। এটা করতে পারবো, তাই না? বা আমরা এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা এখানে করা যাচ্ছে না। সেটা করি আমরা। সেটা কিভাবে করব? আমরা নিব একটা পাবলিক ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের নাম কি দিব? ভ্যারিয়েবলের নাম দিব লেফট রাইট স্পিড, ওকে?
এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। এখন এই লেফট রাইট স্পিডের মধ্যে যদি 10 থাকে তাহলে তো এই কোডটাই এক্সিকিউট হবে, তাই না? আমরা একটা কাজ করি, লেফট রাইট স্পিড এই যে এটা কপি করলাম, এই যে 10, এই 10-এর জায়গায় লেফট রাইট স্পিডটা লিখে দিলাম। একই জিনিস না, জাস্ট পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আগে ছিল 10, এখন আমরা ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, 1 2 3 4 10 100 1000 যত ইচ্ছা দিতে পারবো, ঠিক আছে? এবার আসেন নিচেরটাতে, -10 আমরা কি করব, 10 এর জায়গায় লেফট রাইট স্পিড দিয়ে দিব, আর মাইনাস তো ছিলই, আগে থেকে ছিল, যার কারণে আমি যখন এখন ডি প্রেস করব সে রাইট ডিরেকশনে যাবে, এ প্রেস করলে লেফট ডিরেকশনে যাবে, কতটুকু স্পিডে যাবে এটা আমরা বলে দিতে পারছি এই যে এই ভ্যারিয়েবলটা পাবলিক করে দেওয়ার কারণে। আমি যদি সেভ করি, ইউনিটিতে যাই, তাহলে দেখবেন এই যে প্লেয়ারে যদি যাই, প্লেয়ারের স্ক্রিপ্টে যদি যাই, তাহলে লেফট রাইট স্পিড নামে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আপনারা কি একটু হোল্ড করবেন? আজান দিচ্ছে তো, আমরা আজানটা শেষ হোক তারপর আবার কন্টিনিউ করি। জি। আচ্ছা, ওকে, এখন দেখেন আমার এই যে প্লেয়ারের ইন্সপেক্টরে আমি যদি ইয়েতে আসি, প্লেয়ার কন্ট্রোলারে আসি, সরি, প্লেয়ার কন্ট্রোলারে আসি, তাহলে দেখবেন লেফট রাইট স্পিড নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা এক কাজ করি, এইটার ভ্যালুটা চেঞ্জ করব, কিন্তু এখন না, আমরা এটার ভ্যালু চেঞ্জ করব রান টাইমে। ওকে, আমি প্লে করি, এখন আমি যদি ডি প্রেস করি বা এ প্রেস করি, তাহলে দেখবেন আমার প্লেয়ার নড়াচড়া করছে না। কেন করছে না? বিকজ আমরা তাকে কোনো স্পিডই দেই নাই, তাই না? আমরা স্পিডটা বাড়ায় দিই, আমরা স্পিড করে দিলাম 3, ওকে, 3 দিলাম। এখন চেক করে দেখি প্লেয়ার কতটুকু স্পিডে নড়াচড়া করে। ডি প্রেস করলাম, এতটুকু স্পিডে নড়াচড়া করছে। ওকে, প্লেয়ার এতটুকু স্পিডে নড়াচড়া করছে। আমার মনে হয় 4 দিলে বেটার হবে। 4 দিলে এক কাজ করি, 5 দিই। 5 দিলে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে? এই যে একটা এরকম একটা স্পিডে নড়াচড়া করছে। এখন আমি কিন্তু আমার প্লেয়ার কন্ট্রোলারে ভ্যালু 5 দিলাম, আমি যদি প্লে বাটনটা ক্যান্সেল করে দিই, দেখেন আমার ভ্যালুটা কিন্তু চলে গেল, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই ভুল করে। তারা কি করে, ভ্যালুগুলো এক্সপেরিমেন্ট করে, কিন্তু কখন করে? যখন তারা প্লে করে রেখেছে এই অবস্থায় করে, যার কারণে আবার যখন তারা প্লে বাটনটা প্রেস করে স্টপ করে, তখনই ভ্যালুগুলো হারিয়ে যায়। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি
দেখেন আমি যদি প্লে করি, আমার ইউনিটি এডিটরটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে আমি প্লে করে রাখছি নাকি স্টপ করে দিছি, তাই না? সো এটা বোঝার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রেফারেন্সে যাবেন, যাওয়ার পরে এই যে কালারস নামে একটা অপশন পাবেন, কালারে যাবেন, কালারে গেলে এই যে এখানে দেখেন জেনারেলের মধ্যে প্লে মোড টিন্ট নামে একটা অপশন পাবেন। এইটা সিলেক্ট করে আপনি এক কাজ করেন, কিছু একটা দিয়ে দেন, আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা দেন। আমরা জাস্ট টিউটোরিয়ালের পারপাসে এরকম একটা দিলাম কালার। ওকে, এখন যদি আমি প্লে করি, দেখেন পুরা ইউনিটি এডিটর এনভায়রনমেন্টটা সবুজ হয়ে গেছে। আমি এখন ইউনিটি এডিটরের এনভায়রনমেন্টটা দেখে বুঝতে পারতেছি যে আমি প্লে মোডে আছি, তাই না? সো এটা খুব কাজে দিবে আপনাদেরকে, যে আপনারা অ্যাটলিস্ট ভুলে যাবেন না যে আপনারা প্লে মোডে আছেন নাকি স্টপ মোডে আছেন। এখন দেখেন আমি যদি ভ্যালুটা চেঞ্জ করি, ধরেন আমি যে ভ্যালু 5 দিলাম, প্লেয়ার কন্ট্রোলারে ভ্যালু 5 দিলাম, এন্ড আমি এক্সপেরিমেন্ট করলাম, এন্ড আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই ভ্যালুটা পারফেক্ট, আমরা 5 দিতে পারি, 5 দিলে খুব সুন্দর মতো কন্ট্রোল হচ্ছে। এবার আপনি যদি স্টপ করে দেন, আপনার ভ্যালুটা তো চলে যাবে। আপনি কি করতে পারেন, আপনার প্লেয়ার কন্ট্রোলারের একদম ডান পাশে দেখবেন 3টা ডট আছে, হ্যাঁ, এখানে ক্লিক করলে কপি কম্পোনেন্ট নামে একটা অপশন পাবেন, কপি করে নেবেন। তারপর আপনি স্টপ করলেন, স্টপ করার পর প্লেয়ার কন্ট্রোলারে আবার এখানে চাপ দিলেন, দেওয়ার পর যে পেস্ট কম্পোনেন্ট ভ্যালুস নামে একটা অপশন পাবেন, এটা ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে 5 চলে আসছে। ঠিক আছে, এটা আপনার স্ক্রিপ্টটা যখন অনেক বড় হবে, আপনি যখন অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসটা আপনাকে অনেক কাজে দিবে। এখন মনে হয় আবার দেখান তো পেস্ট কম্পোনেন্ট ভ্যালুস কিভাবে। আচ্ছা, এই যে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কপি কম্পোনেন্ট হবে। ঠিক আছে, আপনি স্টপ করলেন, প্লে বাটনটা স্টপ করলেন, এখন কিন্তু প্লে বাটনে প্লে মোডে নাই। আপনি এখন প্লেয়ার কন্ট্রোলারে এসে পেস্ট কম্পোনেন্ট ভ্যালু এই অপশনটা পাবেন, আপনি এটা ক্লিক করবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, প্লেয়ার মুভমেন্ট করাইতে পারছি। প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, বলেন। ভাই ওই ভেলোসিটির ওটা একটু দেখাতে পারবেন? আমার প্লেয়ারটা মুভ করছে না, আমি ওই জিনিসটা একটু মিস করেছিলাম। এটা তবে ভাই এখানেও একটা কাহিনী আছে, এখানে ধরে নেন আমি ডি চাপ দিলে তো প্লেয়ারটা স্লাইড করতে থাকে, মানে ডি ছেড়ে দিলে তো সাথে সাথে থেমে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে, এটা আমরা একটু পরে সলভ করব, মেবি আজকে না, এটা আমরা কালকে সলভ করতে পারি। আজকে প্রায় শেষের দিকে চলে আসছি না আমরা, 4:52 বাজে। আমি জাস্ট জাম্প কিভাবে করে ওটা দেখাবো, তারপর আজকে শেষ। আপনার কি সলভ হয়েছে যে কোডটা? ভাই কোডের সমস্যা ছিল না, আমার ওই প্লেয়ার মুভ করতেছিল না, মানে স্পিড টাইপের কিছু একটা করেছিলেন আপনি ইউনিটি এডিটরে, ওটা আমি মিস করেছি। এটা এই যে এখানে দেখেন প্লেয়ারে এসে এই যে লেফট রাইট স্পিড এটা বাড়ায় দিবেন, এটা মনে হয় আপনি 0 দেয়া, এটা আপনি 5 করে দেন। ভাই এটা 5 দিয়েছি কিন্তু, আচ্ছা আমি দেখি একটু। আপনি স্ক্রিপ্টটা কি প্লেয়ার স্ক্রিপ্টে আছে এটা দেখেন। আচ্ছা, আমরা ক্লাস শেষে আপনাদের দেখছি। ওকে, এবার দেখেন আমি ডি প্রেস করলে রাইট সাইডে যাচ্ছে, এ প্রেস করলে লেফট সাইডে যাচ্ছে। এখন আমি চাচ্ছি জাম্প করতে, জাম্প করার কন্ডিশন কি দিব, আবার দেই, যদি আমি স্পেস বার চাপ দেই তাহলে জাম্প করবে। ঠিক আছে, যদি ইনপুট ডট গেট কি কোড ডট স্পেস, এখানে স্পেস দিব, তাহলে সে জাম্প করবে। জাম্প কিভাবে করবে, উপরের দিকে একটা ভেলোসিটি হবে, তাই না? লেফট মানে লেফট সাইডে ভেলোসিটি ছিল, রাইট মানে ওইটাকে -1 দিয়ে গুণ করলে যেটা আসে, তার মানে সে লেফট সাইডে ভেলোসিটি হচ্ছে। যেহেতু সে জাম্প করবে, তাহলে কি করবে, ওয়াই অ্যাক্সিসে একটা ভেলোসিটি দিতে হবে, তাই না? ওয়াই অ্যাক্সিসে একটা স্পিড দিতে হবে। এক্স অ্যাক্সিসে কি আমরা কোনো স্পিড দিব? এক্স অ্যাক্সিসে কিন্তু আমরা কোনো স্পিড দিব না। এক্স অ্যাক্সিসে আগে থেকে যেটা ছিল সেটাই রাখবো, কিন্তু ওয়াই অ্যাক্সিসে কি করব, নতুন করে একটা ভেলোসিটি দেব। তাহলে আমরা একটা কাজ করি, আসেন নতুন একটা ভেরিয়েবল বানাই, পাবলিক ফ্লোট, এটার নাম দেই জাম্প স্পিড। ওকে, দুইটা আলাদা ভেরিয়েবল, একটা লেফট রাইট স্পিড, একটা জাম্প স্পিড। এখন আসেন আমরা চাচ্ছি কি ওয়াই ডিরেকশনে একটা জাম্প স্পিড দিতে, তাহলে এই যে ওয়াই ডিরেকশনে 0টা কেটে জাম্প স্পিড বসায় দিই। আর এক্স ডিরেকশনে কি চাচ্ছি, এক্স ডিরেকশনে চাচ্ছি এই রিজিড বডির বর্তমানে এক্স অ্যাক্সিসে যেই ভেলোসিটিটা আছে, যেই ভ্যালুটা আছে ওইটাই থাকবে। তাহলে আমরা কি করব, আরবি ডট ভেলোসিটি ডট এক্স। ঠিক আছে, দ্যাট মিন্স আমার এক্স এ যে ভেলোসিটিটা আছে সেটাই আমি দিলাম, কিন্তু ওয়াই তে কি করলাম, ওয়াই তে এই যে জাম্প স্পিড নামে যেটা আছে এটা অ্যাড করে দিলাম। এটার মানে হচ্ছে জাম্প করবে। ঠিক আছে, এটা হচ্ছে জাম্প ডিরেকশন। আমি যদি সেভ করি, সেভ করে ইউনিটিতে আসি,
প্লে করি তাহলে দেখবেন স্পেস বার যখন চাপ দিব তখন সেটা উপরের দিকে জাম্প করবে। তার আগে আমরা জাম্প স্পিডটা বাড়ায় দিই। জাম্প স্পিডে আমরা 10 দিলাম, ঠিক আছে? লেফট রাইট স্পিড 5, জাম্প স্পিড 10। আমি যদি প্লে করি কি প্লে করছি হ্যাঁ, আমি এই যে মুভ করছি লেফট রাইটে। এখন যদি আমি স্পেস বাটনে চাপ দিই তাহলে দেখবেন জাম্প করছে। ওকে, জাম্প করছে। গ্র্যাভিটি থাকার কারণে নিজে নিজেই নিচের দিকে চলে আসছে। ওকে, সো আপনারা জাম্প করে ফেলছেন, মুভমেন্ট করতে পারছেন, কংগ্রাচুলেশনস। বাট এখানে একটা ঝামেলা আছে। আপনি যখন আকাশে বাতাসে থাকবেন তখন আপনি আরেকবার জাম্প বাটনটা প্রেস করেন, দেখবেন আপনি ওই অবস্থাতে আবার জাম্প করতে পারছেন। ঠিক আছে, আপনি যত স্পেস বার চাপ দিবেন আপনি ততই জাম্প করতে পারবেন। এটা তো আমরা চাই না, তাই না? আমরা চাই যখন সে শুধুমাত্র ফ্লোরে থাকবে তখন জাম্প করুক। এটা আমরা আগামীকাল দেখবো কিভাবে করা যায়। কিন্তু এখন কোডে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা একটু দেখে নিই। আপনারা গেট কি এবং গেট কি ডাউন এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন না? একটু বুঝিয়ে দিলে ভালো হবে। জি ভাই, গেট কি দিলে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি প্রেস হয়ে থাকে, আর ডাউন হইলে একবার যখন চাপ দিবেন তখন ট্রিগার হবে। হ্যাঁ, যখন আমি গেট কি দিব, দ্যাট মিন্স আমি যখনই চাপ দিয়ে রাখবো ইউনিটি ডিটেক্ট করবে যে আমি চাপ দিয়ে রাখছি। যখন ছেড়ে দিব তখন ডিটেকশনটা অফ করে দেবে। কিন্তু যখন আমি গেট কি ডাউন বলবো, দ্যাট মিন্স আমি যখনই স্পেস বারটা চাপ দিব, হ্যাঁ, এরপরে কিন্তু আর ক্যালকুলেট করবে না। যখনই চাপ দিব একবারই সে ডিটেক্ট করবে যে জাম্প করা হয়েছে। তারপর যদি আমি ছেড়ে দিয়ে আবার প্রেস করি আবার ডিটেক্ট করবে, মাঝখানে কোনো কন্টিনিউয়াসলি ডিটেক্ট করবে না। সো আমরা স্পেস বারটার সাথে কিন্তু এটাই করতে চাচ্ছি। আমরা কিন্তু চাই না যে আমরা স্পেস চাপ দিয়ে রাখবো এবং ভেলোসিটি বাড়তে থাকবে, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যখন স্পেস বারটা চাপ দিব তখন জাম্প করবে, ছেড়ে দিয়ে আবার যখন চাপ দিব তখন জাম্প করবে। ঠিক আছে, সো এখানে গেট কি এর জায়গায় আমাদের দিতে হবে গেট কি ডাউন। ওকে, DOWN, গেট কি ডাউন। বাস, আমাদের কাহিনী শেষ। ডি তে আমরা গেট কি দিছি, এ তে আমরা গেট কি দিছি। কেন দিছি? কারণ আমরা চাচ্ছি ডি বাটনটা যতক্ষণ প্রেস করে আছে ততক্ষণ আমরা একটা ভেলোসিটি দিতে, এ বাটনটা যতক্ষণ প্রেস করে আছে ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি দিতে। কিন্তু জাম্প সেটা কিন্তু একবারই করবে, যখন প্রেস করব তখনই জাম্প করবে, এরপরে কিন্তু আর করবে না। এজন্য আমরা এখানে গেট কি ডাউন অ্যাপ্লাই করছি। ওকে, এই হচ্ছে আমাদের জাম্পের ব্যাপারটা। এখন লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এটা করে আজকে শেষ। সেটা হচ্ছে দেখেন, আপনি যে রিজিড বডিটা নিছেন, পাবলিক করছেন আপনি। আমি যদি ইউনিটিতে ফিরে যাই, এখন দেখেন আপনি প্লেয়ার স্ক্রিপ্টে যান। প্লেয়ার স্ক্রিপ্টে গেলে রিজিড বডি, তাই না? এই রিজিড বডিটা আপনি কোন রিজিড বডিটা এখানে নিচ্ছেন খেয়াল করেন তো। আপনি প্লেয়ারের গায়ে যে রিজিড বডিটা আছে সেটাই কিন্তু নিচ্ছেন, তাই না? আপনি কিন্তু অন্য কোনো গেম অবজেক্টের রিজিড বডি নিচ্ছেন না। আপনি এমন একটা রিজিড বডি নিচ্ছেন যে রিজিড বডিটা এই স্ক্রিপ্টটা যে গেম অবজেক্টের গায়ে লাগানো আছে সেই গেম অবজেক্টের থেকেই আপনি রিজিড বডিটা নিচ্ছেন। বুঝতে পারছি? এই যে প্লেয়ার কন্ট্রোলারটা কিন্তু প্লেয়ারের মধ্যে অ্যাটাচ করা, রিজিড বডিটাও কিন্তু প্লেয়ারের মধ্যে অ্যাটাচ করা। আমরা এই স্ক্রিপ্টের মধ্যে কি করতেছি, এই প্লেয়ারের রিজিড বডিটাই তাকে দিচ্ছি। এটা কিন্তু করার দরকার নেই। আমরা কিন্তু কোডের মধ্যে খুব সহজে বলে দিতে পারি যে এই গেম অবজেক্টের মধ্যে যে রিজিড বডি আছে সেটা তুমি নাও। হ্যাঁ, এটা খুব সহজে বলা যায়। এটা কিভাবে করা যায়? আমরা সেটা করার আগে একটা কাজ করি, যে রিজিড বডি পাবলিক করা ছিল না, এটাকে প্রাইভেট করে দিই, বিকজ আমরা আর ইন্সপেক্টর থেকে নিতে চাচ্ছি না। ঠিক আছে, এটা প্রাইভেট করে দিলাম। এখন কিভাবে নিব? আমরা ওই যে স্টার্ট ফাংশনটা কল করি, যেটা আমরা কেটে দিয়েছিলাম। স্টার্ট ফাংশনটা কল করলাম। স্টার্টের মধ্যে এই যে আরবি, আমরা তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই না? যে রিজিড বডি টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, কিন্তু এই আরবির মধ্যে তো এখন কিছু নাই। আগে ছিল, কারণ আমরা পাবলিক করেছিলাম এবং এটা রেফারেন্স দিয়েছিলাম। বাট এখন তো প্রাইভেট করা, আমরা তো আর চাইলেও এখন ইন্সপেক্টরে গিয়ে রেফারেন্স দিতে পারবো না, তাই না? এই ফিল্ডটাই তো নাই ইন্সপেক্টরের মধ্যে। তো আমরা এখন কি করব? তাকে বলবো যে আরবি, তোমার মধ্যে আমি একটা রিজিড বডি দিচ্ছি। কোন রিজিড বডিটা? যেই রিজিড বডিটা তুমি এই স্ক্রিপ্টটা যে গেম অবজেক্টের গায়ে লাগানো আছে, ওই গেম অবজেক্টের গায়ে তুমি যেই রিজিড বডিটা পাবা সেটাই তুমি আরবির মধ্যে রাখবা।
এটা কিভাবে করব? এটা এভাবে করব। গেট কম্পোনেন্ট নামে একটা ফাংশন আছে আপনার ইউনিটিতে। আপনি যখন লিখবেন গেট কম্পোনেন্ট, এটার ভিতরে লিখবেন কি রিজিড বডি, হ্যাঁ রিজিড বডি 2D, তারপর এরকম দুইটা প্যারেনথেসিস দিবেন এবং একটা সেমিকোলন দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। যখন গেমসটা স্টার্ট হবে বা যখন এই স্টার্ট ফাংশনটা কল হবে, তখন সে দেখবে এই স্ক্রিপ্টটা আমার কোন গেম অবজেক্টের গায়ে লাগানো আছে। এই গেম অবজেক্টের গায়ে যদি কোনো রিজিড বডি থাকে, এই গেট কম্পোনেন্ট দিয়ে চেক করতেছি যে কোনো রিজিড বডি যদি থাকে, সেই রিজিড বডিটা এই আরবির মধ্যে রেখে দাও। আরবিটা কি? আরবিটা হচ্ছে আমার এই রিজিড বডিটা। এখন আমি এই আরবি মধ্যে যদি কোনো কিছু অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই হবে? এই আরবির মধ্যে যে রিজিড বডিটা আছে সেখানে। এই আরবির মধ্যে কোন রিজিড বডি আছে? এই আরবির মধ্যে আমার প্লেয়ারের মধ্যে যে রিজিড বডিটা ছিল ওইটা আছে, তাই না? কাহিনী শেষ। আমরা যদি আপনাদেরকে আবার প্লে করে দেখাই, দেখেন এটা আমার না প্লেয়ার করলে কি হয়তো আমাদের জাস্ট ম্যানুয়ালি অ্যাটাচ করতে হতো, এই তো। হ্যাঁ, এটা না করলে ম্যানুয়ালি অ্যাটাচ করা লাগতো। আপনার যখন লেভেল অনেকগুলো হবে, আপনার 100টা লেভেল, আপনি কি প্রত্যেকটা লেভেলে গিয়ে গিয়ে অ্যাটাচ করবেন? পসিবল তো না, তাই না? কোডের মধ্যে লিখে দিলেন, আপনার অটোমেটিকলি অ্যাড হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আর রিজিড বডির অপশনটা নাই, বাট আমি যদি প্লে করি সে কিন্তু স্টিল একই কাজ করবে। দেখেন এই যে মুভ করছে, জাম্প করছে, ওকে। তো আপনাদের যাদের যাদের এতটুকু পর্যন্ত হয়েছে, ওয়ার্ল্ড বানানো হয়েছে, প্লেয়ার বানানো হয়েছে, প্লেয়ার মুভ করছে, কোলাইড করছে, কলিশন হচ্ছে রিজিড বডি দিয়ে, ফিজিক্স অ্যাড করলাম আমরা। আপনাদের যাদের যাদের এতটুকু পর্যন্ত হয়েছে, আপনাদেরকে কংগ্রাচুলেশনস, আপনারা এই গেমের 40% কমপ্লিট করে ফেলছেন। আমাদের 3 দিন বাকি। এই 3 দিনে আমরা যেটা করব, অ্যানিমেশন অ্যাড করব, প্লেয়ারের কন্ট্রোলারটাকে আরেকটু মডিফাই করব, এই যে ভেলোসিটি যে একটা স্পিড শেষের দিকে থেকে যাচ্ছে এগুলো ফিক্স করব, আমরা ইউআই সাজাবো, আমরা অ্যানিমেশন দিব, আমরা পার্টিকেলস ইফেক্ট দিব, আমরা ডিস্ট্রাকশন কিছু কোড লিখবো, আমরা পয়েন্ট বাড়াবো। দ্যাটস আ লট অফ টাস্কস, তাই না? তো অনেক কিছু করা বাকি আছে আমাদের এখনো। এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ছিলেন, আপনি এতটুকু করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশনস এতদূর আসার পর, এতদূর আসার জন্য। এই তো, তাহলে আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। আপনারা যেটা করবেন, আপনারা যারা যারা এই ওয়ার্ল্ডটা বানান নাই, এই ওয়ার্ল্ডটা কাইন্ডলি বানায় নেবেন। আপনাদের ওয়ার্ল্ড আপনারা যেভাবে বানাতে চান সেভাবে বানাবেন। এবং কয়েকজন মনে হয় ওয়ার্ল্ডটা বানিয়েছিলেন, আমরা এখন তাদের ওয়ার্ল্ড গুলা দেখবো যে আপনারা কি কেমন ওয়ার্ল্ড বানাইছেন, ঠিক আছে? আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করি, আপনারা কাইন্ডলি ভাই শেয়ার একটু করেন। দাঁড়ান তো, অবজেক্ট ডাজন্ট সেট টু রেফারেন্স টু অ্যান অবজেক্ট, এটা লেখা উঠতাছে রিজিড। ওইটা কোনটা? আপনার ও কোডটা আচ্ছা, দেখেন। প্রাইভেট। আচ্ছা, এই সেম জিনিসটা আমারও আসছিল, স্টার্টার এসটা ছোট দিয়ে দিয়েছিলাম, এই জন্য আপনি একটু চেক করে দেখেন স্টার্টার এসটা বড় আছে কিনা। এটা কিন্তু বড় হাতের এস, এটা কিন্তু বড় হাতের ইউ, হ্যাঁ এগুলো একটু খেয়াল রাখেন। ভাই গেমসটা প্লে করে দেখাবেন একবার? কোনটা? মানে গেমসটা প্লে করে দেখাবেন? আচ্ছা, আচ্ছা, এটা কি এখন উপরে উঠা যায়? হ্যাঁ এখনো উপরে উঠে যায়, যে আপনি আপনি যতবার স্পেস আচ্ছা, চাপ দিবেন তত উপরে উঠবে। উপরে আর ডানে একসাথে করা যায়? হ্যাঁ উপরে ডানে একসাথে মুভ করা যায়। দেখেন আমি ডি প্রেস করে রাখছি এবং স্পেস বার প্রেস করব, সে ডানে যেতে যেতে জাম্প করবে। ও না, করা যায় না। ওকে, এটা আমরা কালকে ফিক্স করব, কেন করা যায় না এটা আমরা দেখবো কালকে। ভাইয়া এসটিকি পাথ যে মানে সেট করতে হয়, ওটা এডিট প্রেফারেন্সে যাওয়ার পরে মানে এক্সটার্নাল টুলস এর মধ্যে আমি কোনো এসডিকে পাথ মানে সেট করার কোনো অপশন পাচ্ছি না। আপনি যদি এই যে প্রেফারেন্সে আসেন, তারপর এক্সটার্নাল টুলে আসেন, নিচের দিকে দেখেন অ্যান্ড্রয়েড লেখাটা আছে। এই অপশনটাই না, মানে নিচে হচ্ছে গিয়ে রিভিশন কন্ট্রোল ডিফ মার্জ, এটার পরে আর কোনো অপশন আসে না। আচ্ছা, আপনার যে বিল্ড সেটিং, এখানে কি অ্যান্ড্রয়েডে আপনি সুইচ করেছেন? এক মিনিট, ভাইয়া এখানে আসে হচ্ছে নো মডিউল লোডেড। হ্যাঁ আপনার হচ্ছে মডিউলটা আমারও সেম প্রবলেম হয়। আচ্ছা এটা বুঝতে পেরেছি, ডাউনলোড করতে হবে। আমার অ্যান্ড্রয়েড এসডিকে ইনস্টল করা আছে না, তারপরেও সেম প্রবলেম হচ্ছে।
আচ্ছা আপনি দেখান তো, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান। আমি স্ক্রিন অফ করলাম। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এই যে আপনার তো কোনো অ্যান্ড্রয়েড মডিউল নাই? ইনস্টল আপনি করতে আপনি ইনস্টল করছিলেন কিভাবে? ইউনিটি হাব থেকে নাকি ওই যে নিয়াজ ভাই যে টরেন্টের ফাইল থেকে বলছিল ওখান থেকে করছেন? এটা হ্যালো ইনস্টল করতে ইউনিটি হাব লাগে। ভাইয়া নিয়াজ ভাইয়া যেটা দিয়েছেন ওটা মনে হয় এসডিকে মানে এসডিকে ম্যানেজারের জন্য, আর এইটা হয়তো বা মানে অ্যান্ড্রয়েড মডিউল জিনিসটা আলাদা। ভাইয়া আমি ইউনিটি হাব থেকেও করছি, এখান থেকেও করছি, দুটো থেকে যে করা আছে অলরেডি দেখতে শুনছি। আচ্ছা আপনার ইউনিটি হাবে যান তো দেখি। আপনার ওয়ার্ডটা কিন্তু সুন্দর হয়েছে, অস্থির হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আপনার ইউনিটি হাবটা ওপেন করেন। হ্যাঁ এখন ইনস্টলসে যান। বার ওই যে ইয়েতে ক্লিক করেন তো, ওই যে তিনটা ডট অ্যাড মডিউলস। হ্যাঁ এই যে ভাই করা আছে। আচ্ছা করা আছে। নিচের দিকে যান তো। আচ্ছা ক্যান্সেল করেন। আপনার প্রজেক্টটা দেখে প্রজেক্টে যান। এটা কি ইউনিটি ভার্সন কি আপনার ঠিক আছে দেখেন তো, ইউনিটি 2019 4.12 কিনা? আপনি যেটা ইনস্টল করছেন ওইটার ভার্সনটা কত? 2019.4.12। আপনি এক কাজ করেন ইনস্টলে যান তো। আচ্ছা 1 2 প্রজেক্টেও এটাই, তারপরেও আসছে না, কেন আসছে না? এই তো কোশ্চেন। আপনার প্রজেক্টটা দেখি। এটাই তো না আপনার প্রজেক্ট? ইউনিটি ভার্সনের পাশে ক্লিক করেন তো, এই যে একটা ড্রপ ডাউন মেনু আছে না? হ্যাঁ একটাই। একটা ইনস্টল করা, আমার একটা ইনস্টল করা। আচ্ছা আপনি আচ্ছা ক্যান্সেল করেন, প্রজেক্ট হাব ক্যান্সেল করে ইউনিটিতে যান। জি এখন আপনি আবার বিল্ড সেটিংসে যান তো। এই যে পিসি বা স্ট্যান্ড অ্যালোন যেটা, ওখানে ক্লিক করে আপনি পিসিতে সুইচ করেন। আচ্ছা এটা করতে তো অনেক টাইম লাগবে আবার। এটা হতে থাকুক, এটা হয়ে আপনি অ্যান্ড্রয়েডে সুইচ করেন। আচ্ছা আর কারো কোনো কি কোনো এরকম প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই আমার প্লেয়ার মুভমেন্টের জিনিসটা একটু করে ক্লিয়ার করে দিলে ভালো হতো। শিওর। আমি ভাইয়া ওখানে লেফট রাইট স্পিড এবং জাম্প স্পিড দুইটাই দিয়েছি, কিন্তু আমার প্লেয়ার মুভ করছে না। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের সেশন কিন্তু শেষ, তো আপনারা যারা যারা চলে যেতে চান চলে যেতে পারেন। রেকর্ডিং স্টপ করে দিন।